আচ্ছা, হুম, এটা আমাদের 10.7 এর লাস্ট লেকচার সম্ভবত। তাহলে এর আগের দিনে আমরা কি পড়ছিলাম? যে ক্ষেত্রফল কিভাবে বের করে ওটা আমরা পড়ছিলাম। আর হচ্ছে ওই চিত্রগুলো যে উপবৃত্ত, বৃত্ত, তারপর হলো পরাবৃত্ত এগুলোর ইকুয়েশন গুলো থাকলে কিভাবে আঁকতে হয়। তো মানে মোটামুটি সব শেষ হয়েছে। তাও পরাবৃত্তের আরো কিছু জিনিস আছে ওগুলো একটু দেখে আসি। পরাবৃত্তটা একটু দেখে আসি। ঠিক আছে? ওটা ওই ২ টা বিষয় শিখে নেওয়া উচিত। তাইলে আরো বেশি ভালো হবে। যদি কোনদিন ওভাবে আসে তাহলে পারবে। তারপরে তখন আমরা ক্ষেত্রফলগুলা বের করতেছি। তো পরাবৃত্তটা আমাদের কিরকম ছিল? যে আমরা আগের একটু জিনিস যদি একটু রিভিশন দিয়ে আসি, তারপরে তখন যেটা শিখাইতে চাচ্ছি ওটা শিখে নিবো। তাহলে ওটা ছিল অনেকটা এরকম যে পরাবৃত্তের ইকুয়েশনটা হচ্ছে কি? যে এক্স আর ওয়াই এর মধ্যে একটাতে স্কোয়ার থাকবে আরেকটাতে 1 ঘাত থাকবে। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা দেখতে এরকম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরে নাও 4x, ঠিক আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে এই যে এটা যদি এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন কিভাবে বুঝলাম? কারণ এই যে ওয়াই এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর 1 আছে। স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা বুঝলাম। তাহলে এটা কিভাবে আঁকতে হয়? তাহলে আমরা জানি একটা পরাবৃত্তের কি থাকে, শীর্ষ থাকে আর হচ্ছে আহ, এরকম। তো আমাদের এরকম টাইপের পরাবৃত্ত হলে ওটার শীর্ষটা আমরা বলি যে ওটার শীর্ষটা আছে এই যে মূল বিন্দুতে। আচ্ছা থাকুক। তো এরপর আমাদের দেখতে হবে যে এটা কোন অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের নাকি এক্স অক্ষের। তো যার ঘাত 1 তার সেই অক্ষের সমান্তরাল হবে, তাহলে এই পরাবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল। মানে এক্স অক্ষের সমান্তরাল হলো তো কোন পাশে হবে, এদিকে হবে নাকি এদিকে হবে, ওটা আমরা কিভাবে বুঝবো? এই যে সামনে চিহ্নটা দেখো, তো এখানে প্লাস আছে, তার মানে তোমার কি হবে? এটা আসলে এক্স অক্ষ ডান দিকে এইভাবে মুভ করতে হবে। এটা চিত্রটা হবে এরকম। তাহলে কি কি ছিল পরিচয়গুলো এখান থেকে একটু আরেকবার ইয়া ইয়া করে নিই। যে একটা ছিল কি শীর্ষ, মানে যেটা সবচেয়ে উঁচু পয়েন্ট ওটা হচ্ছে শীর্ষ। আর এই শীর্ষ পরাবৃত্তটা যেদিকে মুখ করে থাকবে সেদিকে একটা পয়েন্ট থাকে। এই পয়েন্টের নাম আমরা কি বলছিলাম? ফোকাস বা উপবৃত্ত। উপবৃত্ত কেন বলতেছি, সরি, উপকেন্দ্র, এরকম ছিল। আর আর একটা জিনিস করছিলাম যে উপকেন্দ্রে কেউ যদি কোনো একটা লম্ব আঁকে এইভাবে, তাহলে এটা আমরা বলছিলাম যে উপকেন্দ্রিক লম্ব, এটা একটা ছিল। আচ্ছা, আপাতত এই দুটাই ফোকাস করি আমরা। আর কি বলে, এগুলোর যদি স্থানাঙ্ক গুলো বলে তাহলে এটা হবে 0 0। এটাই আমরা কিভাবে বুঝলাম? এই যে ইকুয়েশনটা এরকম আছে এই জন্য। আর এটার যদি কি বলে আহ স্থানাঙ্কটা চাই তাহলে এটা আমরা বলতে থাকি কি হয়, যেহেতু মাঝে এখান থেকে এর ভ্যালুটা বের। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি ছিল? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ও এ, এটা এরকম ছিল। তারপর এই পাশে আসি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরুন এরকম আছে মাইনাস এক্স আছে তখন। তাহলে আপাতত প্রথম থেকে দেখি যে শীর্ষটা কি হবে, এটা শীর্ষটা ওই কেন্দ্র মূলবিন্দুটা থাকবে এবং এটা কোন অক্ষের সমান্তরাল হবে? এটা হবে এক্স অক্ষের সমান্তরাল, কারণ এক্স এর ঘাত এক। এবং কোন দিকে হবে? যেহেতু মাইনাস আছে তাহলে এই যে উল্টা দিকে আছে। এটা। এরপর আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা, আরো দুই টাইপের ছিল। একটা ছিল এরকম এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরে নাও এরকম আছে ওয়াই, সরি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা কিরকম হবে? তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্ত হবে প্রথম কথা, কারণ পাওয়ার এখানে 1 আছে, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 1। তাহলে এটা হবে কোন অক্ষের সমান্তরাল? এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, কারণ ওয়াই এর পাওয়ার 1। এই যে, এবং এটা কেন্দ্র মানে শীর্ষটা হবে এখানে। তো কোন দিকে হবে? প্লাস যেহেতু আছে তাহলে এটা উপরের দিকে। আর এটা যদি এরকম আরেকটা হয়, ধরলাম আর কি এরকম আছে -7x।
তো এটা হচ্ছে একটা পরাবৃত্তের ইকুয়েশন যেটা শীর্ষটা আছে মূল বিন্দুতে, এবং এটা যেহেতু ওয়াই ওয়াই এর পাওয়ার 1, তাহলে ওয়াই সমান্তরাল হবে কোন দিকে হবে, যেহেতু মাইনাস আছে তাহলে নিচেতে। আর এগুলো প্রত্যেকটারে কি থাকে, এই- এটা শীর্ষ, এটা ফোকাস, শীর্ষ, এটা ফোকাস, এটা শীর্ষ, এটা ফোকাস। এইটুকু আমাদের এর আগে দিন পড়া ছিল আর কি। তো এখন আজকে একটু একটু এক্সট্রা পড়বো, সেটা হচ্ছে ওই পরাবৃত্তির ইকুয়েশনটাই থাকবে। খালি এবার শীর্ষগুলো আর কি কেন্দ্র, শীর্ষগুলো কেন্দ্রতে হবে না, শীর্ষগুলো হয়তো কেন্দ্র ছাড়া অন্য কোথাও হবে। তাহলে অন্য কোথাও হলে ওটা কিভাবে চিনবো, ওটাই। এখন ইকুয়েশন গুলো আগের মতোই, আর চিত্রগুলোও আগের মতোই আর কি। মানে 4 টাইপের চিত্র আসবে, এর আগের 4টাই আসবে, খালি এর আগের 4টাতে শীর্ষগুলো যেহেতু কেন্দ্রে ছিল, এবার শীর্ষগুলো কেন্দ্রে আর থাকবে না, হয়তো অন্য কোনো একটা বিন্দুতে। ঠিক, তো ওই জাস্ট বিন্দুগুলো আমরা জাস্ট কিভাবে বের করবো ইকুয়েশন দেখে ওইটা খালি শিখতেছি। তাহলে এটার জন্য আমরা কি মনে রাখবো, আমরা এই স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা ওটা মনে রাখতে হবে। মানে শীর্ষ যদি কেন্দ্রে না হয় অন্য কোথাও, লেটস সে ধরলাম যে শীর্ষ আলফা বিটা বিন্দুতে আছে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন গুলো দেখতে কিরকম, তাহলে দেখতে হবে এরকম। মানে এটা একটু মনে রাখতে হবে তোমাকে, এর আগের গুলোর মতোই। তাহলে বের হবে, বললাম এরকম, ফাইভ মাইনাস বিটা স্কোয়ার 4a এক্স মাইনাস। তাহলে খুব একটা চেঞ্জ নাই। এটা এটা একটা পরাবৃত্তির ইকুয়েশন, ঠিক আছে? কেন? কারণ এই যে দেখো, তুমি যদি স্কোয়ার করে দাও তো আলটিমেটলি ওয়াই এর উপর স্কোয়ার থাকবে আর এক্স এর উপর এক ঘাত থাকবে। তাহলে এই যে ইকুয়েশনটা আসবে ওটা হচ্ছে একটা পরাবৃত্তির ইকুয়েশন আসবে। এখন এই পরাবৃত্তির ইকুয়েশনে আমরা একটু এইভাবেই লিখছি যাতে করে আমরা শীর্ষগুলো সহজে বুঝতে পারি। তাহলে কোনো একটা ইকুয়েশন যদি এইভাবে আমরা লিখতে পারি, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা, তাহলে সেই পরাবৃত্তের, মূলত এটা একটা পরাবৃত্ত, সেই পরাবৃত্তের শীর্ষটা কি হবে, সেই পরাবৃত্তের শীর্ষটা হবে আলফা বিটা। ঠিক আছে, আলফা বিটা। এখন আলফা বিটা আমরা যে কোনো একটা পয়েন্ট চিন্তা করি, ধরে নাও এটা হচ্ছে ওই আলফা বিটা পয়েন্টটা। তাহলে এখানে কি হচ্ছে, এর আগের ইকুয়েশনটার মতোই দেখো, আমি যদি মনে মনে এটা একটা বড় এক্স চিন্তা করি আর এটা একটা বড় ওয়াই চিন্তা করি, তাহলে এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওই যে যে ইকুয়েশনটা আমরা পড়ে আসছি ওইটাই। তাহলে এখানে কি হচ্ছে, যে তোমাকে বুঝতে হবে যে যদি এরকম ভাবে তুমি লিখতে পারো এক্স মাইনাস আলফা এবং ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, তাহলে এই যে যেগুলো বিয়োগ যাচ্ছে ওরাই হচ্ছে মানে এক্স মাইনাস আলফা, এক্স থেকে যেটা বিয়োগ যাচ্ছে ওটা শীর্ষের এক্স স্থানাঙ্ক, ওয়াই থেকে যেটা বিয়োগ যাচ্ছে এটা হচ্ছে শীর্ষের ওয়াই, এটাই। আচ্ছা, তাহলে এবার আগের মতো এখন খালি চিন্তা করবো প্রথমে, এখন আমরা শীর্ষটা ঠিক ঠিক করে নিছি, কিন্তু আমরা দেখবো যে এটা কোন অক্ষে, যেহেতু এক্স এর ধাপ এক, তাহলে এটা এক্স সমান্তরাল হবে। এখন এক্স অক্ষের সমান্তরাল বলতে কোন দিকে, যেহেতু যেটি আমরা ধরে নিচ্ছি এটি পজিটিভ, তাহলে হবে ডান দিকে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল ডান দিকে। তাহলে চিত্রটা দেখতে কিরকম হবে, এইটা শীর্ষ, তাহলে এরকম শীর্ষ একটা, ঠিক আছে? মানে এখানে ছিল, এর শিফট হয়ে এই বিন্দুতে চলে আসছে, শীর্ষটা জাস্ট চেঞ্জ হয়েছে এরকম। তাহলে এটা গেল, তাহলে বাকি চিত্রগুলোর জন্য এই সেম জিনিস করা যাবে। তাহলে আরেকটা যদি এরকম আমি ধরি, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার 4a, আমি এখানে মাইনাস দিয়ে দিলাম 4a এক্স মাইনাস আলফা। তাহলে এটার ক্ষেত্রে শীর্ষটা কি হবে, আলফা বিটা। তাহলে আলফা বিটা আমরা ধরে নাও এখানে আছে আলফা বিটা। তাহলে এখন এটা এক্স অক্ষের সমান্তরাল বোঝা যাচ্ছে কারণ এক্স এর ঘাত 1, কারণ কোন দিকে হবে, যেহেতু সামনে একটা মাইনাস আছে, তাহলে আমাদেরকে এই এদিকে আনতে হবে। ঠিক আছে, আগে ধরে নাও শীর্ষটা এখানে ছিল, এখন যে শীর্ষটা ওখানে শিফট করে গেছে। শীর্ষটা স্থানান্তর করে কিভাবে দেবো, তোমার ইকুয়েশনটা এই আকারে থাকলে তুমি ইজিলি বলে দিতে পারবে, আচ্ছা শীর্ষটা হলো আলফা। ঠিক আছে, তারপরটা দেখি।
তো এটা বুঝা যাচ্ছে এখন যে কি হবে, যে এটা এক্স এক্স স্কোয়ার আছে আর এখানে ওয়াই আছে, তাহলে এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। তো এটা শীর্ষটা কি হবে, এটা শীর্ষটা কেন্দ্রতে হবে না কিন্তু, কারণ এই যে এইগুলো আছে। তো এইবার শীর্ষটা কত হবে, আলফা বিটা ধরলাম, আলফা বিটা কিন্তু এটা আলফা এটা বিটা। এখন এটা কোন অক্ষের সমান্তরাল হবে, অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হবে, কারণ ওয়াই এর ঘাত 1 এবং ওয়াই অক্ষের সমান্তরাল হলে কোন দিকে আঁকবো, তো যেহেতু পজিটিভ আসে তাহলে আসলে উপরের দিকে এটা মুখ করবে, এরকম। ঠিক আছে, আর এটাতে লিখতে হবে এটা এরকম, এটা হবে আলফা বিটা। ঠিক আছে, এখন আমরা আসলে এটা তো আমরা ইয়া করে দেখলাম, চলক দিয়ে দেখলাম, আর কয়েকটা ইকুয়েশন দিয়ে দেখলাম। ধরে নাও এরকম একটা ইকুয়েশন আমি চিন্তা করতেছি, আছে এরকম করে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার কিন্তু আছে ধরে নাও টু এক্স মাইনাস ওয়ান। দেখো এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন হবে প্রথম কথা, কারণ এখানে দেখো এক্স এর ঘাত 1 আছে, ওয়াই এর ঘাত 2 আছে, এটা পরাবৃত্ত হবে। তখন এই পরাবৃত্তটা আমাকে এখন আঁকতে হবে। কিভাবে আঁকবো, আমাকে পরাবৃত্ত আঁকতে হলে ওর শীর্ষটা জানতে হবে এবং ওটা কোন অক্ষের সমান্তরাল ওটা জানতে হবে, তাহলে মোটামুটি পরাবৃত্তটা আমরা আঁকতে পারবো। তাহলে প্রথমত শীর্ষ বের করি। তাহলে শীর্ষটা আসলে কি হবে, তাহলে এর আগের উদাহরণ থেকে বুঝে যাওয়ার কথা, এবার শীর্ষটা হবে 1,2। ঠিক আছে, এটা হবে শীর্ষ। 1,2 মানে এখানে আলফার মান 1, বিটার মান 2। তাহলে শীর্ষ যদি 1 2 হয় তাহলে কোথায় হবে 1 2, এই ধরুন এইখান থেকে এতটুকু 1 আর এইখান থেকে এতটুকু 2, তাহলে আমি বললাম এটা 1 পাওয়া হয়ে গেছে, আমাদের অর্ধেক কাজ শেষ। এবার খালি চিন্তা করতে হবে যে কোন অক্ষের সমান্তরাল, যেহেতু এক্স এর ঘাত 1 তাহলে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এবার আরেকটা জিনিস, থার্ড জিনিস চিন্তা করতে হবে যে চিহ্নটা কি আছে, পজিটিভ, তাহলে এটা হবে ডান দিক। ঠিক আছে, ওটা সহজেই আছে, জাস্ট প্রথমে শীর্ষটা বের করবো, কোন অক্ষের সমান্তরাল, কোন দিকে আঁকতে হবে। না, এর মান সেট না। হ্যাঁ হ্যাঁ, আমি চিত্রটা আঁকতে যে এর মানটা খুব একটা তোমার লাগবে না, দরকার পড়তেছে চিত্রটা আঁকতে। এর মানটা হয়তো যদি বলে উপকেন্দ্রিক লম্বটা আঁকো, তখন হয়তো এর মানটা লাগবে। ওরা যাচ্ছে চিত্র আঁকতে ওদের এই মানটা লাগছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এর মানটা হ্যাঁ হাফ আসবে। ঠিক আছে, আর কয়েকটা আঁকি। তো এখন হচ্ছে কি, তোমাকে আসলে ধরে নাও একটু এইভাবে দিই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এইভাবে দিল। ঠিক আছে, তুমি কি একটু ট্রাই করতে পারবা এটা, এটা চিত্রটা কিরকম হবে, একটু খাতায় ট্রাই করো তো। এরকম ভাবে আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, একটু ট্রাই করে দেখো এই চিত্রটা কিরকম। দেখো এটা একটা পরাবৃত্তির ইকুয়েশন অবশ্যই, কারণ স্কোয়ার আছে আর এক্স এর ঘাত 1 আছে। কারণ তোমার কাজ হলো এখানে শীর্ষটা বের করতে পারলেই আসলে তোমার এটা চিত্র হয়ে যাবে। শীর্ষটা দেখো তুমি করে যাবে। হ্যাঁ হ্যাঁ, 610 1/4। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে যে এক্স মাইনাস আলফা, এটাই আমাদের আলফা। আর ওয়াই এর এখানে কিছু নাই, এর তার মানে জিরো বিয়োগ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে আমাদের শীর্ষটা কি বললাম, 101। এটাই এখানে answer। দেখো কোন দিকে আঁকতে হবে, ডান দিকে আঁকতে হবে, যেহেতু পজিটিভ আছে এখানে, এই যে পজিটিভ আছে, তাহলে আমরা এইভাবে, এটাই। আর এখানে যদি আমরা এর মানটা জানতে চাইতাম, তাহলে এর মানটা জানতে চাইলে এটাকে একটু আমরা এইভাবে বুদ্ধি করে এইভাবে লিখতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 লাগবে আমাদের একটা, তাহলে এই 4 টাকে মাইনাস করার জন্য আরেকটা 1/4 নাও, এক্স মাইনাস। তাহলে এটাই আমাদের এর ভ্যালু, এরকম হবে। তাহলে আরেকটা করো দিয়ে দেখি, এরকম আছে দেখানো, এখানে চিত্রটা বলো যে কি হবে এখানে।
এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই এভাবে আসে। তো শীর্ষটা বের করতে হলে আমাদেরকে ওটা ওরকম আকারে নিতে হবে। যে আকারটা কিরকম, যে এক্স স্কোয়ার, সরি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার 4a ওয়াই মাইনাস বিটা, এইভাবে নিতে হবে। তাহলে আমরা শীর্ষটা দেখতে পাবো। তো এটা ওভাবে নাই, ওভাবে আনতে হবে। এটা কি করা যেতে পারে, এটা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার, এখানে একটা মাইনাস কমন নিলাম, তাহলে ওয়াই মাইনাস ওয়ান, না মাইনাস কমন তো না যায় না, এখানে যায় এক্স স্কোয়ার আসতো। উম, হ্যাঁ, এটা এটা তো মাইনাস কমন নেওয়ারই দরকার নাই। এটা কি হবে বলো তো তুমি, সত্যি করে বলো, কি হবে? ওয়াই মাইনাস বিটা, বিটাটাই হলো আমাদের স্থানাঙ্ক, এটা হলো alpha। হ্যাঁ, জিরো মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা এইভাবে লিখতে পারি না, ওয়াই মাইনাস মাইনাস ওয়ান, তাহলে হয়ে গেল। তাহলে এইটাই হলো আমাদের ওই বিটা। আর এখানে আলফার মান কত, জিরো, জিরো মাইনাস, জিরো মাইনাস, তাই এটা এইখানে জিরো মাইনাস। তাহলে এখন এরপর ই করতে হবে, আঁকতে হবে। তাহলে এটা আসলে উপরের দিকে হবে না, এদিকে, কারণ এখানে সামনে তো পজিটিভ আছে। এই হয়ে গেল। আচ্ছা, আর কি করা যায়, এরকম আস, এরকম আর কি। তাহলে তো পারবো, শীর্ষটা বের করতে হবে, তারপর হচ্ছে কি বলে, তাহলে তো হয়ে গেল। তারপরে তো এখন এটা আমরা কেন শিখলাম, যখন এটা দিয়ে একটা অঙ্ক আসবে তখন এইটার প্রিপারেশন আমরা বুঝবো, ঠিক আছে। এমনি ধরুন আমি একটা অঙ্ক বানাই, তাহলে এখন যেহেতু করতেছি তাহলে জিনিসটা তাড়াতাড়ি বুঝবো। ওই আমরা কিন্তু করতেছিলাম এরিয়া আন্ডার কার্ভ, এটা করতেছিলাম। তো তোমাকে কেউ একজন বললো এরকম যে এক্স স্কোয়ার, এটা বাদ দিই, জিরো যদি ধরো এক্স স্কোয়ার, হ্যাঁ এরকম ধরে নাও, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, বক্ররেখাটি এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করে, এরকম কিছু একটা প্রশ্ন দিল, ঠিক আছে। এই যে এই যে বক্ররেখাটা, এটা এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করতেছে। তো এখন তুমি বুঝতে পারতেছো এটা একটা পরাবৃত্ত, তাহলে এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করে ওটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে তোমাকে আগে চিত্রটা আঁকতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না যে আসলে হইতেছে কি। তাহলে আমরা আগে চিত্রটা আঁকে নিই ডান সাইডে। চিত্রটা যদি আঁকি তাহলে এটা একটা যেহেতু পরাবৃত্ত, তাহলে এটা শীর্ষটা কি হবে বলতো, টু আছে, শীর্ষটা কি হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। তাহলে এটা শীর্ষটা কি হবে, 1,0 না, 1,0, ঠিক আছে তো। এরপরে এটা মানে যেহেতু কি বলে, আচ্ছা এটা উপরে চলে আসছে, আমরা একটা কাজ করি, এর আগে একটা মাইনাস, ঠিক আছে, এরকম কিছু একটা আসতে পারে। তাহলে এটা নিচের দিকে হবে, এরকম কিছু একটা চিত্র আসবে, ঠিক আছে, বুঝছো চিত্রটা।
তো এখন বলছে যে এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল করে তৈরি করে ওটা বের করো। তাহলে এক্স অক্ষের সাথে এখন দেখা যাচ্ছে যে কত ক্ষেত্রফল তৈরি করছে। এই যে এটা যদি এক্স অক্ষ হয় আমাদের, যে এটা এক্স অক্ষের লাইন, তাহলে এই লাইনের সাথে কত ক্ষেত্রফল করে, এই যে এই ক্ষেত্রফলটা বের করতে বলছে আর কি। বুঝছো? এক্স অক্ষের সাথে এই যে ওর নিচে যেটা ক্ষেত্রফল তৈরি করছে ওটা বের করতে বলছে। এখন এটা কিভাবে বের করবো? আমাদেরকে, আমরা জানি ইন্টিগ্রেশন করলেই বের হয়ে যায়। তো ইন্টিগ্রেশন করতে হবে এখন আমাদেরকে। এখন আমাদের কাজটার জন্য এইটার ইকুয়েশন লাগবে, আর হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট লাগবে। তো এখান থেকে এখান পর্যন্ত আমরা যদি ইন্টিগ্রেশন করতে পারি তাহলে হয়ে যাচ্ছে, তাই না? আমরা যদি লিমিট গুলো এখান থেকে এখানে করি তাহলে হয়ে যাবে। তো এইটাও আমাদের বাউন্ডারি, এখান থেকে যদি এখান পর্যন্ত ইন্টিগ্রেশন করি এই কাজটা, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এটা তো আমরা করে আসছি যে এটা যদি কোনো একটা কার্ভ থাকে, তাহলে এই কার্ভের এফ অফ এক্স আমাদের জানতে হবে। এফ অফ এক্স, আর এটা যদি লিমিট হয় তাহলে এই ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এখন আমাদের লিমিটটা বের করতে হবে, কত থেকে কত আমরা ইয়া করবো, ইন্টিগ্রেশন করবো, এবং এর ইকুয়েশনটা লাগবে, অর্থাৎ এফ অফ এক্স থাকবে। এর আগে কিন্তু ওটা আলোচনা করতেছি। তাহলে এরিয়াটা কি হবে? এরিয়া হবে ইন্টিগ্রেশন অফ এই যে এফ অফ এক্স ডিএক্স, আর লিমিট লাগবে, লিমিট হচ্ছে ধরে নাও এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত। তাহলে এফ অফ এক্স টা আগে বের করে নিই। তাহলে এফ অফ এক্স এখান থেকে ইকুয়েশন থেকে বের হয়ে যাবে এখান থেকে। তাহলে কি হবে বলো তো, এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি আছে, মাইনাস ওয়াই মাইনাস, এফ অফ এক্স মানে ওয়াই এর এক্স স্কোয়ার, এটাকে কি বলতে পারি আমরা, এই লেখা যায় ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এফ অফ এক্স হচ্ছে আমাদের কি হবে, এক্স স্কোয়ার। এটা, তাহলে এটা আমরা বের করলাম আগে। এটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করবো ওয়াই এক্স, ওয়াই বাই অফ এক্স যেটাই বলে। তো ওয়াই এর ভ্যালু আমাদের কত, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। লিমিটটা নিতে হবে। লিমিটটা কিভাবে নিব দেখো তো, এই যে এই দুটো পয়েন্টে ওয়াই এর ভ্যালু জিরো না, অর্থাৎ এই যে কার্ভটা এক্স অক্ষকে যে দুটো পয়েন্টে ছেদ করছে ওই দুটো পয়েন্টের ভিতরে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে যদি ওয়াই এর ভ্যালু জিরো দিয়ে দিই, তাহলে এক্স এর এই দুইটা ভ্যালু বের হয়ে যাবে যে পয়েন্টে ছেদ করছে। তখন ওটির জন্য আমরা কি করতে পারি যে ওয়াই ইকুয়াল টু জিরো হলে এক্স এর ভ্যালু কত কত আছে দেখো তো, এখান থেকে দেখা যাক ওয়াই জিরো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু আসতেছে প্লাস মাইনাস ওয়ান, একটা মাইনাস ওয়ান আসবে, মানে এই পয়েন্টটা হবে মাইনাস ওয়ান কমা জিরো, আর এই পয়েন্টটা হবে ওয়ান কমা জিরো। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করবো। এটা, তাহলে মোটামুটি আমরা ক্ষেত্রফলটা পেয়েছি। ইন্টিগ্রেশনটা তো ইজি আছে মনে হচ্ছে, করো ইন্টিগ্রেশন। তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ান, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা আরেকটা কাজ করতে পারি অবশ্য, মানে এটা একটা সূত্র আমরা করছি বোধহয়, টু ইন্টু জিরো থেকে ওয়ান, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স। এটা লিমিটের, সরি আর কি বলি, ডিফিনিট ইন্টিগ্রালের একটা সূত্র ছিল আমাদের, মাইনাস এ থেকে এ যা কথা, টু ইন্টু জিরো থেকে এ একই কথা। তো ওইটা আমি সূত্র করছি। তারপর ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করো, ওয়ান কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স, আর এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স কিউব মাইনাস থ্রি। এইটা হচ্ছে জিরো থেকে ওয়ান। তো ওয়ান যদি করো, ওয়ান যদি লিমিটের ভ্যালু বসো, তাহলে এটা হবে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, জিরো বসলে তো জিরো হয়ে আসবে। এটা আসতেছে টু ইন্টু টু বাই থ্রি, তাহলে এটা আসতেছে ফোর বাই থ্রি। এত স্কোয়ার, এত বর্গ, এটা আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমাদেরকে চিত্রটা আঁকতে পারতে হতো, নাহলে চিত্রটা না আঁকলে তো আমরা এই যে পয়েন্ট গুলা এগুলো তো বের করতে পারতাম না। যে মাইনাস ওয়ান কমা জিরো, ওয়ান কমা জিরো, এগুলো তাহলে সমস্যা হয়।
ফাংশনটা আমাদের কাছে ছিল, কিন্তু আমাদের লিমিটটা বোঝার জন্য এক্সট্রা রাখছি। হ্যাঁ, এরকম। ঠিক। তাহলে এরপরে আমরা আগাই আরো। তো আমরা এতদিন যেটা শিখলাম, এই যে এর আগের বার আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করছি, উপবৃত্তের ক্ষেত্রফল বের করছি, আজকে একটা পরাবৃত্তের এরকম একটা ক্ষেত্রফল বের করলাম। এগুলো কি মনে আছে? বৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল নিয়ে বের করছিলাম। মানে জাস্ট প্রসিজার করতে হবে এরকম না। হুম, হুম। না, আমি বলছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, একটা বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা একটা বৃত্তের ইকুয়েশন থেকে আমরা। হুম। তো হ্যাঁ, হ্যাঁ, ওইগুলা জাস্ট খুব মনে রাখতে হবে। তো ওইটা ছিল এরিয়া আন্ডার, সরি, এরিয়া আন্ডার কার্ভ, ওগুলো ছিল। কোন একটা তোমাকে ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনটার আন্ডারে ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। মূলত আমরা এতদিন যেটা শিখছি সেটা হলো এটা, যে এরিয়া আন্ডার কার্ভ, এটা আমরা শিখতেছি। আমরা প্রথমে কি শিখলাম, যে এই যে কার্ভটা আছে এটা কিভাবে অঙ্কন করতে হবে। আমাদের এটা যদি পরাবৃত্ত হয় তাহলে কিভাবে আঁকবো, এটা যদি বৃত্ত হয় তাহলে কিভাবে আঁকবো, অপবৃত্ত হলে কিভাবে আঁকবো, এটা। ওটা যদি সরলরেখা হয় কিভাবে আঁকবো, এগুলো ছিল। তারপর এরিয়া আন্ডার কার্ভ বের করার সূত্রটা কি ছিল, যে তোমাকে এটা এরিয়া বের করতে হবে। তো সেটার জন্য আমি সূত্র আঁকি। ধরুন এইটা আছে, এটা এর আগের দিন তো আমি দেখছিলাম। ধরুন এইটাই আমাদের কাজ। তো এই কাজটা যদি আমাকে বলে একটা সার্টেন লিমিটে আমাকে ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে এরকম ছিল যে ধরুন আমি এক্স অক্ষের সাথে আমি ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, যে এই লিমিটের মধ্যে, যে x1 থেকে x2 লিমিটের মধ্যে আমি ক্ষেত্রফল বের করবো। এই কাজটা এক্স অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল গঠন করছে, মানে এই এরিয়াটা আমি বের করতে পারছি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি জানা লাগতো, এটার এফ অফ এক্স কত, x1 থেকে x2 লিমিটটা জানা লাগতো। তাহলে সেক্ষেত্রে না, এরিয়াটা কত আসতো, x1 থেকে x2, এটা ধরে নাও এফ অফ এক্স, হ্যাঁ, ডিএক্স, এটা। অথবা আমরা তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো, x1 থেকে x2 ওয়াই ডিএক্স, এইটা ছিল আমাদের ফর্মুলা। x1 থেকে x2 এর ভিতরে কোন একটা কার্ভ অর্থাৎ y কি পরিমাণ ক্ষেত্রফল দখল, এটা ছিল। আর আরেকটা কি ছিল, এটা ছিল ধরুন আমরা যদি অন্যভাবে ধরি, এরকম করে এই সেম কার্ভ ও y অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল গঠন করতেছে, ওইটা আমাদেরকে বের করার ইচ্ছে। মানে এইটুকু অংশটা, এইটুকু। তো সেক্ষেত্রে আমাদেরকে কি জানা লাগবে, এটা এরিয়া বের করতে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এটা ধরে নাও y1, আর এটা ধরে নাও y2, তাহলে এই লিমিট দুটো জানা লাগবে। কত থেকে কতের মধ্যে আমি ক্ষেত্রফল বের করতে লাগবে। এবং এই কাজটাকে তখন আমাদেরকে ফোকাস করতে হবে তো y এর রেসপেক্ট, এবং তখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে dy এর সাথে। কারণ আমরা y অক্ষের সাথে ক্ষেত্রফল রাখবো। তাহলে এখানে হবে তখন f অফ y, কত লিমিট, y1 থেকে y2। তখন লিমিট গুলো হবে y1 থেকে y অক্ষ। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, y1 থেকে y2 x, f অফ y কে আমরা তো x বলতে পারি। এইবার এই দুইটা সূত্র ছিল, এই দুইটা সূত্র আমরা করতেছি। প্রথমটাই আর কি বেশি কাজে লাগাবো, আর দ্বিতীয়টা হয়তো কোথাও কোথাও কাজে লাগাবো। এটা ছিল এরিয়া আন্ডার কার্ভ। সেটার জন্য তোমাকে জাস্ট কি কি জিনিস জানা লাগবে, তুমি যদি এক্স অক্ষের উপর ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে তোমার এফ অফ এক্স টা জানা লাগবে, বক্ররেখা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতে হবে, ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আর হচ্ছে তোমার লিমিটটা জানা রাখতে হবে, যে কত থেকে কত লিমিটে ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। আর যদি ওয়াই অক্ষের উপর ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে বক্ররেখাটাকে ওয়াই এর রেসপেক্টে প্রকাশ করতে হবে, অর্থাৎ এক্স কে ওয়াই এর রেসপেক্টে প্রকাশ করতে হবে। এবং তোমার ওয়াই অক্ষের লিমিটটা জানা লাগবে, y1 থেকে y2। এর মানচিত্র দেখে আশা করি বুঝতে পারছি। এইটুকু জাস্ট, তাইলেই হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এরিয়া বিটুইন কার্ভ, এটা।
ঠিক আছে? এবার কার্ভস চলে আসে। ২ টা দেখবা যে ২ টা তোমার বক্ররেখা থাকবে। তাদের ভিতরকার এরিয়া জানতে চাবে। কিরকম? যে ধরে নাও এই চিত্র দিয়ে বুঝতে হবে আমাকে। এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? তো এখন আমি তো পড়ছি, কি বলে? পরাবৃত্ত তো পড়ছি। তো পরাবৃত্ত যেহেতু পড়ছি তাহলে আমি ধরেন এরকম একটা পরাবৃত্ত আঁকলাম। এটা একটা পরাবৃত্ত। হ্যাঁ? তো আরেকটা আমি আ ইয়া মানে এটা একটা কার্ভ, পরাবৃত্ত একটা কার্ভ। আরেকটা কার্ভ আঁকবো, এটা হচ্ছে একটা সরলরেখা। ঠিক আছে? একটা সরলরেখা লালটা ওটা একটা সরলরেখা আর এই যে সবুজটা ওটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত। তো এখন আমাদেরকে এরিয়া বিটুইন কার্ভস বের করতে হচ্ছে। তো ওইটা আসলে কোনটা বোঝাচ্ছে? যে তুমি যদি দেখো খেয়াল করো যে এই যে পরাবৃত্তটা আছে ওইটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা গঠন করছে ওটা কোনটা বলো তো? এই যে এইটা না? আমরা লিমিটটা দেখি, এই যে আমি যেগুলো দাগ দিচ্ছি এইটা না? এইটা হচ্ছে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল গঠন করছে। আর হচ্ছে আর আমাদের যে ইয়াটা আছে, ওই সরলরেখাগুলো আছে, ওইটা এক্স অক্ষের সাথে কোন ক্ষেত্রফলটা গঠন করতেছে? এটা। ঠিক আছে? এখন আমাদেরকে এরিয়া বিটুইন কার্ভস মানে ২ টা বক্ররেখার ভিতরে মানে এরিয়া বিটুইন কার্ভস মানে ২ টা বক্ররেখার মধ্যবর্তী ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমি যদি এইখানে একটা লাইন টানি, এইখানে ২ টা দুজন ছেদ করছে তো এইখানে আমি যদি একটা লাইন টানি তাহলে এই যে ২ জনের ভিতরে যে ক্ষেত্রফলটা ওটা কি এটা আসবে না দেখো তো? এই ২ টার ভিতরের বক্ররেখা এই ২ টার কার্ভ এর ভিতরের ক্ষেত্রফলটা এই যে এইটা যেটা আমি মার্ক করছি। মানে এক্স অক্ষের সাথে উপরে মানে সবুজ যে রেখাটা আছে পরাবৃত্তটা ওটা ক্ষেত্রফল গঠন করবে এই পুরোটা। আর এই যে ইয়াটা আছে সরলরেখাটা আছে ওটা ক্ষেত্রফল গঠন করবে এইটুকু। এই ২ টা উপরেরটা থেকে যদি নিচেরটা বাদ দাও তাহলে এইটুকু পাবা না? এইটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারছো কি? এরিয়া বিটুইন কার্ভস ব্যাপারটা কি? অর্ণব, বুঝতে পারছো? আচ্ছা, আমরা আরেকভাবে চিন্তা করি, সমস্যা নেই। হ্যাঁ, আরেকভাবে দেখি। হ্যাঁ, বলো। আচ্ছা, সমস্যা নাই। আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। এটা যদি তোমার কাছে কঠিন লাগে, সেটা জিনিসটা আগে বুঝে নাও। কতক্ষণ হয়ে গেল। যে ধরে নাও এইটা একটা বক্ররেখা। হ্যাঁ? এটা বক্ররেখা এরকম, আরেকটা বক্ররেখা হচ্ছে এরকম। তো আমি একটা লিমিটের মধ্যে তোমাকে করতে বলছি, ইন্টিগ্রেশন করতে বলছি। তো এই লিমিটটা হচ্ছে এখান থেকে x1 থেকে x2 পর্যন্ত। তাহলে আমি এরিয়া বিটুইন কার্ভ যদি বের করতে বলে, এই দুইটা কার্ভের ভিতরকার এরিয়া এই সার্টেন লিমিটে তাহলে কোনটা আসবে বলো তো? এই যে এইটুকু। ঠিক আছে? তো এই উপরের ক্ষেত্রফল আর এই নিচে মানে এই যে নিচের যে বক্ররেখাটা আছে ওটার ক্ষেত্রফল গঠন করবে এইটা। আর উপরের যে ক্ষেত্রফলটা আছে ওটা গঠন করবে এই পুরাটাই। তো এই উপরেরটা থেকে নিচেটা যদি বাদ দিই তাহলে এই দুটার মাঝখানে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে এরিয়া বিটুইন কার্ভস। ঠিক আছে? এখন এটা বের করবো কিভাবে? এই যে ক্ষেত্রফলটা এটা আমরা কিভাবে বের করতে পারি? ওটা দেখো। ওটার সূত্রটা হচ্ছে এরকম যে তো দেখো এই যে আমাদের যে পরাবৃত্তটা আছে
ওইটা আমরা কি করতে পারি, এই পরাবৃত্তের ক্ষেত্রফলটা আগে বের করি। ধরে নাও এই দুইটা কোন কোন বিন্দুতে ছেদ করছে। তো এখানে তো জিরো থেকে জিরো পয়েন্ট আর হচ্ছে কত, এই পয়েন্টের নাম ধরে নাও আমি x2 নাম দিলাম, আর এই পয়েন্টের নাম দিলাম x1। যে দুটো পয়েন্টে এটা ছেদ করছে, এইটা পয়েন্ট আর এইটা, এই দুটো পয়েন্টের মধ্যেই আছে। তো x1 থেকে x2 এর ভিতরে, x1 থেকে x2 এর ভিতরে আমাদের যে ইয়াটা আছে, পরাবৃত্তটা আছে, ওটা কত ক্ষেত্রফল হবে? ধরে নাও পরাবৃত্তের একক হচ্ছে y1। তাহলে ওটা যে পরিমাণ ক্ষেত্রফল গঠন করবে, ওটার নাম আমরা কি বলতে পারি, y1 dx। এটা, না তুমি যদি এইটার ক্ষেত্রফল বের করতে চাও, এতটুকু ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে তুমি কি করবা, y1 কে তুমি x1 থেকে x2 পর্যন্ত ইন্ডিকেশন করবা। ঠিক আছে? তুমি যদি এই যে নিচেরটা, মানে এই যে সরলরেখাটা কি পরিমাণ ক্ষেত্রফল গঠন করছে এই লিমিটের মধ্যে, মানে এই যে যেটা আমি মার্ক করতেছি, এটা বের করতে চাও, তাহলে তুমি কি করবা, x1 থেকে x2 লিমিটের মধ্যে, এটার ইকুয়েশনটার নাম দিলাম আমি y2। তাহলে এটার তুমি ইন্টিগ্রেশন করবো y2 dx। তাহলে তুমি এই নিচেরটা পাই যাচ্ছ। এখন তুমি এই যে পরাবৃত্তের ক্ষেত্রফল থেকে যদি তুমি এই বৃত্তের ক্ষেত্র, এই কি বলে, সরলরেখার ক্ষেত্রফলটা বাদ দাও, তাইলে তো তুমি ভিতরের ক্ষেত্রফলটা পাই যাচ্ছ, এদের ভিতরকার ক্ষেত্রফল। মানে এরা যেই আহ, একটা ক্ষেত্রফল গঠন করছে এই বাউন্ডারি পরস্পর ছেদ করে। দিয়ে দে। তাহলে x1 থেকে x2 পর্যন্ত y2 dx। এখন আমরা যদি উপরের ক্ষেত্রফলটা থেকে নিচেরটা বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই যে ভিতরের যে ক্ষেত্রফলটা যেটা আমরা চাচ্ছি, এটা বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এরিয়া বিটুইন কার্ভস মানে হচ্ছে দুইটা কার্ভ পরস্পরকে ছেদ করে ওই দুইটা লাইনের ভিতরে যে ক্ষেত্রফলটা গঠন করতেছে, ওইটা হচ্ছে এরিয়া বিটুইন কার্ভস। মানে এ দেখো, এই লাইনটা হচ্ছে পরাবৃত্তের, এই লাইনটা হচ্ছে সরলরেখার। তো এই দুইজন মিলে যে একটা ক্ষেত্র মানে বানাইছে, ওটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। এটা হচ্ছে এরিয়া বিটুইন। এখন এটা কিভাবে বের করা যাবে? তো আমরা যদি এই যে এটার ক্ষেত্রফল থেকে, মানে প্রথমে হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রফলটা থেকে তোমার যদি এই যে সরলরেখার ক্ষেত্রফলটা বিয়োগ দিই এক্স অক্ষের সাথে, তাহলে কিন্তু এই যে ছোট ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে? মানে জিনিসটা কি তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো কি হচ্ছে? হ্যাঁ, 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 সেটাই বললাম আপনাকে। প্রথমে আমাকে বুঝতে হবে যে আমার কি দরকার, ওইটা আমাকে বুঝতে হবে। আমার দরকার হচ্ছে ওই ছোট অংশটা। কারণ বলছে এরিয়া বিটুইন কার্ভস, মানে দুইটা এরিয়া পরস্পরকে ছেদ করে যে পরিমাণ এরিয়াটা পরস্পরের মধ্যে মানে আবদ্ধ করে রাখছে, মানে ওই ছোট অংশটা, ওই ছোট অংশটাই তো ওই দুইটা এরিয়ার ভিতরে আছে, মানে ওই দুইটা কি বলে, কার্ভের ভিতরে আছে। এখন ওই ছোট এরিয়াটা বের করবো কি? তাহলে খুবই ইজি, যে আমরা প্রথমে ওই যে পরাবৃত্তের ক্ষেত্রে ওই x1 থেকে x2 লিমিটের মধ্যে পরাবৃত্তের x অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল বের করে রাখছে, ওইটা বের করব। তারপরে এই যে ত্রিভুজটা দেখতেছো আর কি, এই যে যেটা আর কি সরলরেখাটা গঠন করবে এই ক্ষেত্রফলে, এটা যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে জিনিসটা ভিজুয়ালাইজ না করলে আসলে হচ্ছে না। মানে এটা সূত্র হিসেবে মুখস্থ রাখতে চাই না। যে জিনিসটা হচ্ছে যে এই যে উপরের ক্ষেত্রফল, উপরে যে দাগটা আছে, ওটার ক্ষেত্রফল, ওইটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল গঠন করে আছে, ওটা থেকে যদি নিচের যে দাগটা আছে ওটার ক্ষেত্রফলটা বিয়োগ দিই, তাহলে এই বিটুইনটা পাওয়া যায়। মানে প্রথমে যদি x1 থেকে x2 পর্যন্ত y1 এর ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি পুরো, এতটুকু ধর। আর এখান থেকে যদি আমি এই যে নিচেরটা বিয়োগ দিই, মানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ দিই এতটুকু, তাহলে আমরা এইটা পাই যাচ্ছি। তাহলে হয়ে গেল। তো ওইটাই করা হয়েছে, ওইটাই করা হয়েছে। তাহলে এই যে প্রথমে আমরা ওই পরাবৃত্তের ক্ষেত্রফলটা বের করলাম, তারপর ওখান থেকে এই যে কি বলে সরলরেখার ক্ষেত্রফলটা বিয়োগ দিলাম। তাহলে এখন দেখো, এইটাই আমাদের এরিয়া বিটুইন কার্ভস, মানে এরিয়া।
তাহলে সূত্রটা কিরকম দাঁড়াচ্ছে? x1 থেকে x2 লিমিটের ভিতরে আমরা কিন্তু এই যেহেতু লিমিট একই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, y1 মাইনাস y2 dx। এইটা হচ্ছে সূত্র এরিয়া বিটুইন কার্ভ বের করা। যে দুইটা বক্ররেখা থাকবে, একটা y1 একটা y2, তোমাকে লিমিটটা নির্ধারণ করতে হবে যে কত লিমিটের মধ্যে ওই ওদের এরিয়াটা মানে করতেছে। ওই লিমিটের ভিতরে তোমাকে একটা থেকে আরেকটা, একটা ক্ষেত্রফল থেকে আরেকটা ক্ষেত্রফল বের করে দিলেই তোমার হচ্ছে এরিয়া বিটুইন কার্ভস বের হয়ে যাচ্ছে। তো তোমাকে কি করতে হবে, y1 থেকে y2 ডিএক্স, তাইলে হচ্ছে x1 থেকে x2 লিমিট নির্ধারণ করতে হবে এবং কার্ভটা থেকে কার্ভটা বিয়োগ দিবা ওটা নির্ধারণ করতে হবে। এখন তুমি যদি উল্টাটা করতা, ধরো না এখানে, এখানে তো আমরা y1 বলতে কাকে বলছি বলো তো? y1 হচ্ছে আমাদের এই যে পরাবৃত্তটা, আর y2 হলো আমাদের এই যে সরলরেখা। তাহলে আমরা যদি উল্টা করতাম, y2 থেকে y1 করতাম, তাহলে কিন্তু অ্যান্সারটা নেগেটিভ। কারণ y1 যে ক্ষেত্রফল ধারণ করছে ওটা বড়, y2 যে ক্ষেত্রফল ধারণ করছে ওটা ছোট। তো এরকম আর কি, ওটা জাস্ট চিত্র দেখে বুঝে নিতে হবে তো কাটা থেকে কাটা দিয়ে দেবো। এই জন্য আমরা চিত্র আঁকা শিখছি কথা। ঠিক আছে? এই তাহলে সূত্রটা কি, x1 থেকে x2, x1 আর x2 কি, x1 হচ্ছে x1 আর x2 হলো ওই দুইটা বক্ররেখা কোন কোন পয়েন্টে ছেদ করবে। ঠিক আছে? x1 আর x2 হলো যে যার এরিয়া বিটুইন বলছে, যে দুইটা কার্ভের ওই কার্ভ দুটা কোন কোন বিন্দুতে ছেদ করে। x1 আর x2 হলো ওই দুটা, আর বিয়োগ করতে হবে y1 y2 dx। তাহলে এখন চিত্র দেখে বুঝবো যে কাকে থেকে কাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে? বুঝা বুঝা যাচ্ছে? হ্যাঁ, এখন আমাকে আরেকটা জিনিস বলো, আমাদেরকে কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু এইটা লাগতো, মানে এই ছোট ক্ষেত্রফলটা লাগতো। আমাদের উদ্দেশ্য কিন্তু এইগুলো ক্ষেত্রফল ছিল না যেগুলো আমরা বের করছি। এগুলো আমরা বের করছি কারণ আমরা জানি আমরা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করতে জানি। তো সেই হিসাবে আমরা কি করলাম, বুদ্ধি করে প্রথমে আমরা পরাবৃত্তটা এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল গঠন করে ওটা বের করলাম। তারপর হচ্ছে ওই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল বের করে ওটা বের করলাম। তারপর আমরা দেখতেছি যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিলে এই যেটা আমাদের লাগে ওটা বের হয়ে যাচ্ছে। আরেকভাবেও তো করা যায় এটা। করা যায় না? কিভাবে করা যায় বলতো? আমাদের শুধু এটুকু লাগবে, এই ছোট অংশটা। তাহলে আমরা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করা জানি, আমরা তো এইভাবে করতে পারতাম। এই পাশে, ঠিক আছে? ধরুন এইটার নাম y1 দিলাম, এটার নাম y2 দিলাম। তো আমরা কি করলাম, y2 এর সাথে এরা কি পরিমাণ ক্ষেত্রফল গঠন করে ওটা আমরা বের করতাম। মানে এই পাশটা জিনিসটা হইতো না। ধরুন প্রথমে আমরা কি করবো এবার, সরলরেখাটা কি পরিমাণ ক্ষেত্রফল ধারণ করতেছে এই পুরোটাই y অক্ষের সাথে। তারপর হচ্ছে আমাদের আমাদের যে এটা, কি বলে এটা, পরাবৃত্তটা কি পরিমাণ ধারণ করতেছে, এই যে গোলাপি অংশটা। তাহলে আমরা এই সরলরেখাটা y অক্ষের সাথে যে পরিমাণ ক্ষেত্রফল ধারণ করছে ওইটা থেকে যদি আমরা পরাবৃত্তটা y অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল ধারণ করছে ওটা বিয়োগ দিই, তাহলে কিন্তু এই মাঝখানের অংশটা পেয়ে যেত। এটা কি বুঝতে পারতেছো? এটা কি ভিজুয়ালাইজ করা যায় যে আমরা y অক্ষের সাথে সরলরেখার ক্ষেত্রফল থেকে y অক্ষের সাথে পরাবৃত্তের ক্ষেত্রফলটা যদি বিয়োগ দিই, তাইলে আমরা ওই ছোট অংশটা ক্ষেত্রফল বের করতে পারবো। এটা কি তুমি দেখতে পাচ্তেছো? এই দেখো। হ্যাঁ, বলো। আহ আচ্ছা, আমি আরেকবার তোমাকে দেখাই দিই। দেখো, y অক্ষের সাথে এই যে সরলরেখাটা এটা কি পরিমাণ ক্ষেত্রফল ধারণ করবে বলো তো? এই পুরোটাই না? পুরোটাই এতটা যদি তুমি বের করো, আর যদি তুমি y অক্ষের সাথে এই ইয়াটা বের করো, কি বলে, তোমার হচ্ছে পরাবৃত্ত, তাহলে ওইটা কত হবে, ওইটা হচ্ছে এতটুকু হবে না? তাহলে দেখো এই আগেরটা থেকে যদি তুমি এটা বাদ দাও, তাহলে এই যে ছোট অংশটা ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে না? এটাই আমি দেখাতে যাচ্ছি। তুমি কি এটা বুঝতে পারতেছো? কারণ দেখো, ইন্টিগ্রেশন যখন করবা, তখন আমরা ইন্টিগ্রেশন কি করলাম, এই যে এর আগের চিত্রে
যে y1 থেকে y2 পর্যন্ত যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে এই বক্ররেখাটা কি পরিমাণ ক্ষেত্রফল ধারণ করছে এইটুকু পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই সরলরেখাটার জন্য যদি y1 থেকে y2 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এইটা পাই এই ক্ষেত্রফলটা পাই যাচ্ছি। তো এটা থেকে যদি তুমি ছোট এটা বাদ দিয়ে দাও তাহলে তো তুমি এই ছোটটা পাই যাচ্ছ। এটাই বলতে যাচ্ছে। দেখো না বুঝলে বলো, সমস্যা নেই। এখন তোমার লিমিটটা দরকার y1 থেকে y2। তো তোমার প্রথমে এবার কি দরকার বলতো? এই যে সরলরেখাটা কিন্তু এবার y অক্ষের থেকে বেশি ক্ষেত্রফল ধারণ করছে। এই যে বড়টা। তাহলে প্রথমে আমরা সরলরেখাটা নিই। ওটার জন্য কত ধরো x2 ধরলাম, 2dx dy। তুমি কিন্তু dy করতে হবে। আচ্ছা, এটা x1 হলো। আর বিয়োগ করতে হবে কারটা? পরাবৃত্তের ক্ষেত্রফলটা y অক্ষের সাথে। আরে ব্যাপারটা কঠিন না, একদম সোজাই। যে প্রথমে আমরা বের করবো যে এই যে দুইটা কাজ আমাদের অক্ষগুলোর সাথে কত ক্ষেত্রফল গঠন করছে, তারপর হচ্ছে আমরা দেখবো যে কারটা থেকে কারটা বিয়োগ দিলে আমাদের মাঝেরটা চলে আসে। এইটুকুই, এইটুকুই কাজ। তাহলে y1 থেকে y2 এটা হবে তাহলে কি x1 মাইনাস x2 dy। তাহলে এটাও একটা আমাদের সূত্র। এটা দিয়েও তুমি বের করতে পারবে। তাহলে এখানে y1 আর y2 কি, যে ওই দুইটার কাজ কোন বিন্দুতে ছেদ করছে? এই যে এটা আর এটাতে, মানে y এর ক্ষেত্রে ওটা দরকার, মানে ছেদবিন্দু গুলো y এর স্থানাঙ্ক হবে y1 আর y2। আর কাকে থেকে কাকে বিয়োগ করবো এটা তুমি চিত্র দেখে বুঝতে হবে। দেখো চিত্র দেখে, চিত্র না দেখলে কিন্তু বুঝতে পারো। তো x1 টা হচ্ছে এখানে কিন্তু সরলরেখা, x1 কিন্তু এখানে সরলরেখা, x2 কে পরাবৃত্তের ইকুয়েশন। আবার এখানে y1 কে পরাবৃত্তের ইকুয়েশন আর y2 কে সরলরেখার ইকুয়েশন। এটা কি ক্লিয়ার হয়েছে? যে ওই প্রথম ক্ষেত্রে y1 টা আসলে কার ইকুয়েশন হবে? পরাবৃত্ত। কারণ পরাবৃত্তটা বেশি ক্ষেত্রফল ধরে রাখছে। অর্থাৎ পরাবৃত্তের ক্ষেত্রফল x অক্ষের সাথে পরাবৃত্তের ক্ষেত্রফলটা থেকে যদি আমি সরলরেখার x অক্ষের সাথে সরলরেখার ক্ষেত্রফল বিয়োগ দিই তাহলে আমি প্রথম ক্ষেত্রে এরিয়াটা পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে আমাকে উল্টাটা করতে হচ্ছে, সরলরেখার ক্ষেত্রফল থেকে পরাবৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করতে হচ্ছে y অক্ষের সাথে। তাহলে আমরা ওই ছোট অংশ পাচ্ছি। এই দুটো কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা তাহলে অঙ্ক করি। এই তো বুঝলে বুঝলে হয়ে গেল। তো আমাদের, তোমার কাছে কি বই আছে? বই 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 আছে তোমার কাছে সাথে? ও আচ্ছা, তাহলে তো একটু বইটা আনতে হবে। একটু দাঁড়াও। কোথায় গেল? হ্যাঁ, তাহলে তাহলে অঙ্কগুলো করি। এগুলো অঙ্ক অলমোস্ট অনেকগুলো একই রকম। তাহলে আমরা ইনশাল্লাহ আজকে এগুলো শেষ করবো। 10.7 আমাদের থিওরি টিওরি পড়া হয়েছে, এবং অঙ্ক করি। আমরা একটু আগে যেটা পড়লাম এরিয়া বিটুইন কার্ভস, ওটা যেটা আমরা পড়লাম ওটা বোঝার জন্য আমরা কোন অঙ্কটা করতে পারি, টেস্ট হয় ওটা করবো। এ এটা করি 5-এর 5-এর 1।
দেখতে পাচ্ছ তো না? আচ্ছা, 5-এর 1 কি বলছে দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে কি, এরিয়া বিটুইন কার্ভস, এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, বাংলায় আর কি ওটাই বলে, দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, মানে ওই দুইটা রেখা কি কোন ক্ষেত্রফলকে আবদ্ধ করতে করতেছে। আর আগেরটা যেরকম ছিল। তাহলে প্রথমটা একটা কিসের ইকুয়েশন বলতে পারো? বলেই তো দিচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা। তাহলে প্রথম কাজ কি, চিত্রগুলো আঁকতে হবে আমাকে। তাহলে দেখো, আমরা একটু রিভিউ করে নিই। এরিয়া বিটুইন কার্ভস বের করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। কি, কোন, তুমি কার অক্ষের সাথে করতে চাচ্ছ? দেখো, তুমি দুটা অক্ষের সাথে করতে পারতেছো তাই না? এক্স অক্ষের সাথে করতে। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, এটাই তো হ্যাঁ, হ্যাঁ, এটাই আসবে। হুম, এটাই আসবে। আচ্ছা, আমরা না এটা আরেকবার আঁকবো। আমি যেটা বলছিলাম যে তোমাকে দুইটা জিনিস জানতে হচ্ছে, ওই যে কোন লিমিটের মধ্যে করবা, এবং এই লিমিট গুলা কি বললাম আমি, ওই দুইটা, যে দুইটা বক্ররেখা তোমাকে দেওয়া থাকবে ওই দুইটা ছেদবিন্দু। ঠিক আছে, ছেদবিন্দুগুলো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, যে ছেদবিন্দু গুলোতেই তো কার্ভটা তৈরি হবে, মানে এই যে যে পরিমাণ আবদ্ধ ক্ষেত্রগুলো তৈরি হবে। তার মানে ছেদবিন্দু গুলো আমাকে বের করতে হবে। আর হচ্ছে কাকে থেকে কাকে বিয়োগ করবে। ঠিক আছে, তুমি যদি ডিএক্স এর সাথে ইন্টিগ্রেশন করতে চাও, তাহলে তোমার লিমিট নিতে হবে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষে। আর তুমি যদি ডিওয়াই এর সাথে বের করতে চাও, তাহলে তোমাকে লিমিট নিতে হবে ওয়াই অক্ষে। এবং এই x1 x2 এগুলো আসলে কি, ছেদবিন্দু গুলোর এক্স এর স্থানাঙ্ক, তাই না? আর কাকে থেকে কাকে বিয়োগ করবো ওটা আমাকে বের করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমত চিত্রটা আঁকে নিই। চিত্রটা তাহলে এর আগেরটাই আসবে, কারণ ওই যে এটা তো স্ট্যান্ডার্ড, দুইটাই স্ট্যান্ডার্ড একটা ইকুয়েশন। একটা হচ্ছে মূলবিন্দু গামী সরলরেখা, আর আরেকটা হলো আমাদের ওই যে এক্স অক্ষের সমান্তরাল পরাবৃত্ত। তাহলে এই চিত্রটা আগে আঁকতে হবে তোমাকে, এবং এটা পরীক্ষার খাতাও তোমাকে আঁকতে হবে। দিয়ে তোমাকে দেখাইতে হবে আসলে ওই যে এরিয়া বিটুইনটা, না আবদ্ধ ক্ষেত্রগুলো কতটুকু অংশ, ওটা তোমাকে মার্ক করতে হবে, মানে পরীক্ষার খাতায়। তাহলে প্রথমত আমরা, এইটা আসবে, এটা হচ্ছে ওই পরাবৃত্তের ইকুয়েশনটা আসবে, পরাবৃত্তের চিত্র, আর আমাদের সরলরেখাটা আসবে এরকম। ঠিক আছে, তাহলে আমাদেরকে কতটুকু অংশ বের করতে হবে ওটা এখন মার্ক করে দিই। আমাদেরকে বের করতে হবে এইটা, এটা বের করতে হবে। তো আমরা এখন এইখানে, তুমি চাইলে করে দিতে পারো, আমি বুঝতে পারতেছো তোমাকে এখন, তুমি এক্স অক্ষের সাথে বের করবে, মানে ডিএক্স করবে তুমি, তাহলে তুমি এইখানে একটা টান দিবা, এইটুকু থেকে এইটুকু লিমিটের মধ্যে তোমাকে ক্ষেত্রফল বের তোমার এখন গুলো রাখতে হবে, যে এইটা যদি x1 ধরতো, এটা যদি x2 করতে, তাহলে এইগুলো। তো আগে তাহলে ইকুয়েশন গুলো লিখে নিই। তাহলে একটা কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, 4x এটা ইকুয়েশন 1। আর হচ্ছে কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স, এটা ইকুয়েশন 2। এই দুটা ইকুয়েশন সলভ করা লাগে। তো এখন তুমি যেহেতু করবা, ডিএক্স করবা, অর্থাৎ এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবা, তাহলে তোমার কি দরকার, যে ওদের ছেদবিন্দু গুলো এক্স স্থানাঙ্ক করতে হবে। তাহলে আমরা কি করি, এই ওয়াইটাকে রিপ্লেস করি, ধরে নাও যে আমরা কি করি, এক হতে এক হতে কি পাওয়া যায়, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা লিখতে পারি। ওয়াই ইকুয়াল টু যেহেতু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এক্স মাইনাস, তাহলে আমাদের এক্স এর ভ্যালু আসতেছে 0, আর একটা 4, মানে ছেদবিন্দু গুলোর একটা এক্স এর স্থানাঙ্ক, একটা 0 একটা 4, আমাদের 0 ওয়াই এর মানগুলো তো দরকার। তো এটা এটা হবে কত, 0,0, আর এটা 4,0। এটুকুই। তারপর আমরা কি বলবো, যে এই লাইনটা লিখতে পারো, যে এই যে লাইনটা দেওয়া আছে না, এটা লাইন লিখতে পারো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত ও ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দিয়ে তুমি লিখবা যে এরিয়া, এটা লিখবে। দিয়ে তুমি ইন্টিগ্রেশন করবে, তোমার ইন্টিগ্রেশনের কি হবে, 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করবে। এখন কাকে থেকে কাকে বিয়োগ করতে হবে, এবার বলো তো কাকে থেকে কাকে বিয়োগ করবো।
ইকুয়েশন পরাবৃত্তেরটা থেকে নাকি সরলরেখাটা নাকি সরলরেখাটা থেকে পরাবৃত্ত? সরলরেখা। তাহলে পরাবৃত্তটা কি আইডিয়াল এফ অফ এক্স আকারে আসে নাই? তাহলে ওটাকে আমাদেরকে নিতে হবে না? তাহলে এটাকে এইভাবে লেখা যায় y ইকুয়াল টু 2 রুট এক্স। ঠিক আছে? কিন্তু প্লাস মাইনাস হইতো কিন্তু আমরা শুধু প্লাসটা নিচ্ছি। কেন প্লাসটা নিচ্ছি? কারণ আমরা এইটা আমি শুরুতেই বলছিলাম যে প্লাস নিলে তুমি আসলে এই উপরেরটা পাবা। এই বৃত্ত আর সরলে অপবৃত্তের ক্ষেত্রে বলছিলাম প্লাস নিলে শুধু উপরেরটা পাবা। যেমন বৃত্তের ক্ষেত্রে কি বলছিলাম প্লাস নিলে এইটুকু পাবা। এরকম ছিল না? তাহলে এইখানে রুট করে দিলে তো প্লাস মাইনাস আমরা শুধু প্লাসটা নিই। প্লাসটা নিলে আমাদের উপরেরটা বেরোবে। আমাদের তো উপরেরটাই লাগবে। এটুকু লাগে। এটুকু নিয়ে তো আমাদের কাজ নেই। ঠিক আছে? এটা একটা বুঝার বিষয়। যাই হোক y equal to 2 root x আর আরেকটু কত আসবে y equal to x তো লেখা আছে। তাহলে আমরা কি করতে পারি? তো ধরুন ওই ইকুয়েশন লেখার জন্য তুমি একটা কাজ করতে পারো। আগে ইকুয়েশনটা লিখে দিতে মানে সূত্রটা যে x1 থেকে x2 y1 বিয়োগ y2 dx। তাহলে আমার x1 এর ভ্যালু কত? 0, x2 এর কত? 4 আর y1 হলো আমাদের কত? এখান থেকে তুমি y1 বের করবে। y1 হলো আমাদের পরাবৃত্তের ইকুয়েশন আসবে এটা হবে 2 root x আর কত x। তাহলে এটা হবে 2 root x থেকে বিয়োগ করতে হবে x x। এরপর আর কি ইন্টিগ্রেশন করা যাবে। বুঝা গেছে? হুম, ঠিক আছে। আচ্ছা তারপর তাহলে আরো করি। তাহলে এই আইডিয়াটা বোঝা গেছে আমরা কত করলাম এই যে এটা তাহলে দেখো সরি এটা তো করিনি 5 এর এক করছি তো দেখো 5 এর দুইটা ঠিক ওটার মতোই y ইকুয়াল টু এক্স স্কোয়ার y ইকুয়াল টু এক্স তাহলে এখানে জাস্ট ইকুয়েশনের চেঞ্জ চিত্র কিন্তু একই আসে এখানে যেটা চেঞ্জ হবে ওই লিমিট x1 থেকে x2 যে লিমিটটা আসছে না ওটা চেঞ্জ হবে বাকি সব সেম আসে তাহলে এটা তুমি ট্রাই করো আর হচ্ছে একে তাহলে উপরের দিকে আসে আচ্ছা ওকে তাহলে উপরের দিকে যদি আসি তাহলে উপরে 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে y equal to 0 y equal to x এবং x equal to 6 রেখাত্রয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এর প্রথমে তুমি চিত্র আঁকো তাইলেই তুমি দেখবা যে তোমার কাছে অনেক ক্লারিটি চলে আসবে তাহলে তিনটা রেখা দিচ্ছে একটা হচ্ছে y equal to 0 রেখা একটা হচ্ছে y equal to x রেখা আর একটা হচ্ছে x equal to 6 রেখা এই তিনটা রেখা পরস্পর আবদ্ধ ক্ষেত্রফল কত হবে ওটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম চিত্রটা আঁকার চেষ্টা করি তাহলে এটা হলো আমাদের x অক্ষ এটা হলো আমাদের y অক্ষ তো এটা হচ্ছে x অক্ষ এটা হচ্ছে y এখন দেখো y ও কিন্তু 0 আসলে কোন রেখা বলো তো বলতে পারবো y equal to 0 আসলে কোনটা হুম, হ্যাঁ y equal to 0 হচ্ছে x অক্ষের ইকুয়েশন হচ্ছে y equal to 0 আর y অক্ষের ইকুয়েশন কি জানি x equal to 0 তাহলে এটা একটা হলো এটা একটা রেখা আছে হলো তারপর একটা রেখা কি y equal to x রেখা তাহলে y equal to x রেখা আমরা শিখছি আট করা এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা আসবে তাহলে মূলবিন্দুগামী সরলরেখাটা হলো ধরলাম এটা তো y equal to 6 রেখা সরি y equal to x রেখা আর আরেকটা কি আছে x equal to 6 রেখা এই যে x equal to 6 এটা কোন অক্ষের সমান্তরাল রেখা বলতে পারবো y অক্ষের সমান্তরাল তাহলে এটা চিত্রটা এরকম কিছু একটা আছে এটাই y equal to 6 রেখা আসবে এটা সরি x equal to 6 রেখা আসবে এটা তাহলে এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আসলে কোনটা এই যে এটা না এটাই তো তো এইটুকু ক্ষেত্রফল বের করতে পারছি এখন তুমি
ইন্টিগ্রেশন না করেও বের করতে পারবা, তাই না? এটা তো ইন্টিগ্রেশন করার দরকার নেই, তুমি জাস্ট এই তিনটা পয়েন্ট বের করলেই তো হয়ে যাচ্ছে, এটা এটা আর এটা। তাহলে তুমি ওই যে তোমার একটা সূত্র আছে না, যে তিনটা স্থানাঙ্ক জানা থাকবে, স্থানাঙ্ক জানি এটা একটু কি সমকোণী থেকে বলছে, এর লম্ব আর অতিভুজ জানা থাকলে হয়ে যাবে। এটা লম্ব কত হবে বলো দেখি? এটুকু এটুকু হবে লম্ব, এটুকু এটুকু হবে ভূমি। তো ভূমি কত হবে? এটা হচ্ছে 6, আর এটা কত হবে? যেহেতু y ইকুয়াল টু 6, তাহলে এটা হবে 6, কারণ এটা 6,6 আসবে। ঠিক আছে? তো আমরা ওটা বের করতে পারবো, কিন্তু আমাদের তো এখানে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তা ইন্টিগ্রেশন করে বের করতে হলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই রেখাটা, এই রেখাটা x অক্ষের সাথে এইটুকু লিমিট, এতটুকু লিমিটে কি পরিমাণ ক্ষেত্রফল ধারণ করছে ওটা বের করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে তুমি এই সেম কথাই লিখবা এখানে, ১ নম্বর দিয়ে বলবা যে এত 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 রেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল এরিয়া লিখবা। ঠিক আছে? তুমি কি বলবা যে কত থেকে কত লিমিটের মধ্যে তুমি করবা, ইন্টিগ্রেশন করবা, 0 থেকে 6 লিমিটের মধ্যে আর ক্ষেত্রফল বের করবা। এই যে এই রেখাটা, এটা হবে এক্স, এক্স, শেষ, তোমার অঙ্ক করা শেষ। বুঝা পাইছো? ঠিক আছে। আচ্ছা, অনেকে আবার এটাকে এইভাবে আচ্ছা ওটা বাদ দাও, এটা এইভাবে করলে হয়ে গেল। তাহলে এটা এখন পরীক্ষার খাতায় আসলে আমরা অবশ্যই ইন্টিগ্রেশন করবো না, যে এইভাবে বের করে নিব। এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, 6,36, 18 বর্গ একক, এটা আনসার। সেটা সোজা অঙ্ক। ২ নম্বরটা আমরা করছি দেখো, বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে, এটা করা আছে। ৩ ও করা আছে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ম্যাথের পাশে চিত্র লাগবে। আচ্ছা, তারপর কি ৪, ৪ও আমরা করছি, ৪ করা হয়েছে। ৪-এর ২ করি নাই, ৪-এর ২ করি। ৪-এর ১ দেখো, ওই যে একটা উপবৃত্ত দিছে, ওই উপবৃত্তটা প্রথম চতুর্ভাগের সাথে ক্ষেত্রফল কি কত করে এটা বের, তো এটা আমরা করছিলাম। ঠিক আছে? তো এটা দেখবা। ৪-এর ২ করি। ৪-এর ২, ৪-এর ২ কি আছে? প্রথমটা কিসের ইকুয়েশন বলতে পারবা? প্রথমে ৪-এর ২, হ্যাঁ হ্যাঁ, পরাবৃত্তটা। তার মানে ওই চিত্রগুলো আগে আঁকতে হবে, কারণ কি বলছো, ওই দুইটা বক্ররেখা দ্বারা, মানে দুইটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হচ্ছে। তার মানে চিত্রটা আঁকতে হবে, আর হচ্ছে লিমিটটা নির্ধারণ করতে হবে যে কত থেকে কত লিমিটের মধ্যে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আগে চিত্রটা আঁকি। কারণ চিত্র আঁকা কোনো ব্যাপার না, কারণ আমি চিত্র আঁকা শিখছি। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এটা হলো। তো এখন প্রথমত বৃত্তের ইকুয়েশনটা লাগবে। তো বৃত্তটা তুমি বললো কি ব্যাসার্ধ 1, তাহলে ব্যাসার্ধ 1, কেন্দ্র হচ্ছে এটা 0 0 আছে, কারণ এটা কেন্দ্র 0 0 বিশিষ্ট বৃত্তের ইকুয়েশন। তাহলে এখন সেক্ষেত্রে বৃত্তটা আমরা আঁকবো এরকম করে। ধরলাম এটা আমাদের বৃত্তটা, যেটা যেটা ব্যাসার্ধ হচ্ছে 1। তারপর আমাদের কি এটা একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তটা আঁকতে হবে। তাহলে পরাবৃত্তটা কেন্দ্রটা কি শীর্ষটা কি হবে বলতে পারবা? আর শীর্ষটা লাগবে কিন্তু, লিখলাম। পরাবৃত্তের শীর্ষটা কত হবে বলতে পারবা? এটা একটা পরাবৃত্ত না, এই পরাবৃত্তের শীর্ষটা কত আসে? কি ছিল? y মাইনাস আলফা, y মাইনাস বিটা হোল স্কোয়ার ইন্টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা, 4a ইন্টু এক্স মাইনাস আলফা, আলফা বিটা হলো শীর্ষ। তাহলে এখানকার ক্ষেত্রে শীর্ষটা কত কত হবে, কত হবে? 10। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে একটু এইভাবে লিখতে হবে তাই না? এক্স মাইনাস 1, এখানে 1, আলফার মান 1, আর বিটার মান 0, এই মান 0। এবং এটা, এটা যদি বৃত্ত হয় তাহলে এটার এই পয়েন্টটা আসলে কত হবে বলতে পারবো? এটা ব্যাসার্ধ কিন্তু 1, এই পয়েন্টটার
এই স্থানাঙ্কটা কি হবে? 1 0, ঠিক আছে। তার মানে এইখানে আবার আমাদের যে পরাবৃত্তটা আছে ওইটার শীর্ষটা আছে, তাই না? তাহলে তার মানে আমরা যদি এখানে একটা পরাবৃত্ত আঁকি তাহলে ওইটা আসলে দেখতে এখন পরাবৃত্তটা কোন দিকে আঁকবো? এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে নাকি ওয়াই অক্ষের সমান্তরাল হবে পরাবৃত্তটা? এক্স অক্ষের সমান্তরাল কোন দিকে, ডান দিকে নাকি বাম দিকে? বাম দিকে। তাহলে এটা অনেকটা এরকম ভাবে আসবে, ঠিক আছে, এরকম ভাবে যাবে। এখন তুমি বলবা যে এই এই দুইটা পয়েন্ট দিয়ে কেন গেল? এই ভিতর দিয়েও তো যাইতে পারতো। তুমি তুমি বসায় দেখো, তুমি হচ্ছে এই যে এখানে এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত বলতে পারবা? না, হ্যাঁ, জিরো ওয়াই এর ভ্যালু চাইছি আমি শুধু। ওয়াই এর এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু জানি না কত হবে। ওয়াই এর ভ্যালু কত এই পয়েন্টে? 1, 0, তাই না? 0 0, এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু 0। তাহলে এখানে এই 2 নং ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু 0 বসাও তো এক্স এর ভ্যালু কত আসে দেখো তো, 1 আসে না? হ্যাঁ, তাহলে এই যে দেখো এই, আচ্ছা, উল্টো উল্টি বলতেছি কিন্তু দাঁড়াও, একটু ভুল হচ্ছে, আমি সরি। এই পয়েন্টে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এই এক্স এর কোনো, সরি সরি, এক্স ইকুয়াল টু 0 হলে তাহলে ওই দুইটা পয়েন্টে এটা আসবে 0,1 আসবে, আর এটা আসবে 0,- তার মানে আমাদের যে পরাবৃত্তটা এই দুটো বিন্দুতে যাবে। এই জন্য আমি এই চিত্রটা এইভাবে আঁকছি, ঠিক আছে তো? সমস্যা নাই তো কোনো? ওকে, তাহলে এখন আমাদের বলছে যে এরিয়া, এই দুটা বৃত্ত এবং এই পরাবৃত্তটা যে পরিমাণ ক্ষেত্রফল আবদ্ধ করছে পরস্পরের ভিতরে ওইটা বের করতে। তা এখন কোনটা বের করতে বলছে তুমি বলতে পারবা? তুমি তো দেখানোর সুযোগও নাই, আমি দেখাই দিই। তুমি এটা একটু বুঝতে পারছি না। আসলে আমাদেরকে এইটা বের করতে বলছে, এইটা আর এটা, বুঝতে পারছো কি? হ্যাঁ, রাইট। তাইলে ওই ছোটটা পাই যাবা। এখন এখানে আসে না প্রশ্নটা একটু মানে এরা এইভাবেই করছে, তো আমরা এটাই বের করবো, কিন্তু অনেক সময় কি বলে, অনেক সময় বলে যে এই পরাবৃত্ত আর এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে বৃহত্তম আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। মানে এই পরাবৃত্ত এবং এই বৃত্ত দ্বারা যে বৃহত্তম আবদ্ধ ক্ষেত্রটা আছে ওটা বের করতে হবে। তাহলে ওটা কোনটা আসবে বলো তো? বৃহত্তম যদি বলে কথাটা তাহলে কিন্তু এই যে এটা আসবে আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে এই যে যেটা আমি লাল করে দাগ দিচ্ছি ওইটা আসবে। তো আমরা এই যে মূলত যখন বলছে তার মানে এই ছোটটাই বলছে আর কি। এই যে যেটা দাগ করছি, ঠিক আছে, বুঝতে পারছো কি? হ্যাঁ, হ্যাঁ, ওখানে তো কিছুই দেওয়া নাই, ক্ষুদ্রতমটাই বের করবো, হ্যাঁ ক্ষুদ্রতমটাই বের করবো। তাহলে আমরা কি করতে পারি বলো দি? আমরা একটা কাজ করতে পারি, আমরা জাস্ট এই এখানে দেখো, এই যে ক্ষুদ্রতম ক্ষেত্রফলটা এটা কিন্তু দুইটা অক্ষে আছে, তাই না? একটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, একটা চতুর্থ চতুর্ভাগে। তো যেহেতু দুইটা সিমেট্রি, আমরা শুধু এতটুকু অংশ বের করে ওটার সাথে 2 গুণ করে দিলেই তো কাজ শেষ, তাই না? তো আমরা ওটা করি। তো আমরা অন্যভাবেও করতে পারি, অবশ্য এটা ওয়াই অক্ষের সাথেও করতে পারি, আমরা দুই ভাবে করে দেখি। তাহলে আমরা যদি এক্স অক্ষের সাথে প্রথমে আমাদেরকে পয়েন্ট গুলো তো আমরা বের করে ফেলছি, আসলে কত থেকে কত লিমিটের মধ্যে এটা 0, এটা 1, এটা 0 থেকে এটা 1। তাহলে আমরা যদি এক্স এর সাথে এরিয়া বিটুইন কার্ভস লিখি, মানে এরিয়া বিটুইন কার্ভস বের করতে চাই এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে কি আসবে? যে এরিয়া এক্স অক্ষের সাপেক্ষে, এর সূত্রটা কি ছিল যে প্রথম আমাকে বের করতে হবে যে কত থেকে কত লিমিটে, অর্থাৎ এতে ছেদবিন্দু গুলো কত। তাহলে বোঝা যাচ্ছে ছেদবিন্দু গুলো কি আসবে, পয়েন্ট গুলো দেখো তো, 0 থেকে 1, 0 থেকে 1। তো 0 থেকে 1 এর মধ্যে আমি ইয়া করব, মানে যে কি বলে এটাকে তোমার ইন্টিগ্রেশন করবো। তাহলে কারটা থেকে কারটা বিয়োগ করবো বলতে পারবা? বৃত্ত থেকে পরাবৃত্ত নাকি পরাবৃত্ত থেকে বৃত্ত?
বৃত্ত থেকে পরাবৃত্ত, রাইট? কারণ বৃত্তটা বোঝা যাচ্ছে বড় আর পরাবৃত্তটা ছোট ইয়া করবে, মানে এক্স অক্ষের সাথে। হ্যাঁ, লিমিটটা দেখো। তুমি তুমি দেখো, আমরা কি করতে যাচ্ছি, মানে প্রথমে আগে আমাদের ওয়াই গুলো বের করে নিই। এখান থেকে ওয়াই কত আসবে? 1 - x² রুট ওভার এটা আসবে না? আর এখান থেকে ওয়াই এর ভ্যালুটা কত আসবে? রুট ওভার 1 - x এটা আসবে না? ঠিক তো? বুঝছো কি? ওয়াই গুলো তো বুঝছো নাকি আপাতত? প্লাস মাইনাস জিনি। দেখো, প্লাস মাইনাস জিনি মানে এটা শুধু প্লাস। এটা দিয়ে কি বোঝাচ্ছে যে এই বৃত্তের শুধু এইটুকু অংশ বোঝাচ্ছে সে, এই যে এই উপরেরটা। না না, অর্ধভাগে হিসাব করি না, আমি বলছি, আমি লিমিটের ব্যাপারটা তোমাকে বলছি। আগে তুমি এটুকু বোঝো যে ওয়াই বলতে আসলে শুধু উপরেরটাকে বোঝাচ্ছি। এই যে এই ইকুয়েশন দিয়ে শুধু উপরেরটা বুঝবে, লিখতে, ঠিক আছে? আর এই নিচের ওয়াইটা দিয়ে কি বুঝবে? শুধুমাত্র এইটুকু বুঝবে আর কি, ওর যে পজিটিভ অংশটা বুঝবে, মানে এই যে পরাবৃত্তের এইটুকু বুঝবে, ঠিক আছে? এইটুকু বুঝবে, মানে উপরের পার্টটা বুঝবে। এই দুইটা ইকুয়েশন। এখন হচ্ছে লিমিটের ব্যাপার। তো দেখো তো, আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে কোন পয়েন্ট পর্যন্ত? এই আবদ্ধ ক্ষেত্রের এতটুকু ক্ষেত্রফল বের করতে হবে না? এখান থেকে এখানে, মানে এখান থেকে এখানে, এতটুকুর মধ্যে আমাদের লিমিটটা নিতে হবে। তাহলে আমাদের লিমিট গুলো আসলে কি কি? আসলে এই যে ওয়াই অ্যাক্সিসটা। ও আচ্ছা আচ্ছা, এই যে এতটুকুর মধ্যে আমাদের কি কাজ করতে হবে না? তাহলে এতটুকুর মধ্যে কাজ করলে, বা আমি তোমাকে কি বলছিলাম যে এই লিমিট গুলো আসলে কি, এই দুইটা বক্ররেখার ছেদবিন্দু, দুইটা ছেদবিন্দু গুলো স্থানাঙ্ক। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু কি কি আছে? একটা 0 1, একটা কি 1 0। তাহলে একটা 0 1, একটা 1 0। তাহলে এই ছেদবিন্দু গুলোর এই নিচে এটা এখানে কি থাকে লিমিটে? আরে হ্যাঁ, লিমিটে কি থাকে? প্রথমে হচ্ছে এই যে 0 থেকে ছেদবিন্দুটার এক্স স্থানাঙ্ক 0, এই যে 0 1 এর এক্স স্থানাঙ্ক 0, আর আরেকটা ছেদবিন্দু কত 1 0, তাহলে ওটার এক্স স্থানাঙ্ক হচ্ছে 1। বা তুমি এমনি দেখে বুঝতে পারবে যে তোমাকে আসলে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করতে হবে। 0 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে না? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে, এইটুকুর মধ্যে তো তুমি কাজ করো। এইটুকু থেকে এটা বের করে নিচেরটা বের করো। তাহলে বুঝতে পারছো কি? হ্যাঁ, তাহলে 0 থেকে 1, তাহলে কাটটা থেকে বৃত্তটা থেকে পরাবৃত্তটা, তাহলে বৃত্তের ইকুয়েশনটা কত? 1 - x²। আর পরাবৃত্তের কত? রুট ওভার 1 - x। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমাদের কাজ শেষ। বেশ। এখন এখন কি আমাদের উত্তরটা পুরাই আসছে বলতে পারবা? একটা কিন্তু বাকি আছে। আমরা শুধু উপরের পার্টটা ক্ষেত্রে বের করছি। 2 গুণ করতে হবে, সামনে 2 গুণ করতে হবে। ঠিক আছে, তাইলে আমাদের উত্তর আসবে। কারণ আমরা এই যে এই প্রথমে যে ইন্টিগ্রেশন করলাম না, 0 2টা গুণ যখন করি, তখন আমরা শুধু উপরের পার্টটার ক্ষেত্রে বের করে রাখছি। ঠিক আছে, তোমার যদি পুরোটাই লাগে, তাহলে তোমাকে 2 গুণ করতে হবে না? 2 গুণ করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। তো এখন ইন্টিগ্রেশনটা কি করে দেবো? কি পারবা? আচ্ছা, এখন দেখো, আমরা এটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে করে দেখি। ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যদি করো, আহ তাইলে আসলে কিভাবে করা যায়? এরিয়া লাগবে। তো ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যদি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি বলো দি? আমরা এই -1 থেকে 1 পর্যন্ত নিলাম। আমরা এবার বৃত্তের ক্ষেত্রে বলছি না, পরাবৃত্তের ইয়াটাই বের করতে হবে। তাহলে বৃত্তটাকে আবার এক্স এর সাথে, এক্স এর রেসপেক্টে প্রকাশ করতে হবে। তাহলে ওটা হবে 1 - y²। ও সরি, হ্যাঁ, 1 - y²। আর পরাবৃত্তেরটার ক্ষেত্রে ওটা কি হবে? y², কি হবে? 1 - y², তাই না? dy। এইভাবে করলে দেখবা যে তোমার 2 গুণ করতে হবে না, এবার একবারে তোমার ক্ষেত্রে বের হয়ে যাবে।
এটা হচ্ছে পরাবৃত্তটাকে আমি এই বৃত্তটাকে এক্স ওয়াই রেসপেক্টে প্রকাশ করছি, আর এই পরাবৃত্তের ইকুয়েশনটাকে ওয়াই রেসপেক্টে প্রকাশ করছি, কারণ আমাদেরকে ডি ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। বুঝতে পারছো কি এই দুটা? তাহলে এটাও করতে পারো তুমি, তুমি যদি ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করো। লিমিটটা খালি তুমি দেখো তুমি কোথা থেকে কোথায় কাজ করবে। যখন ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে করবা, তখন তখন বোঝা যাচ্ছে যে আসলে তোমার লিমিট একটা একটা এখান থেকে এইখান পর্যন্ত তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওই যে এই দুইটা ছেদবিন্দু গুলো। আচ্ছা, তাহলে এরপরে আগাই। আহ, আমরা তাহলে কত কত করলাম? 1, 2, 3, 4, 5। 6 নম্বরটা দেখো তো, 5 5-এর মতোই না? তাহলে এটাও ঠিক 5-এর মতোই হবে। প্রথমে এই চিত্রটা ওরকমই আসবে, জাস্ট এখানে 2x আছে আর কি। ঢালটা একটু বেশি বড়, সমস্যা নেই, ঢাল তো হতেই পারে বড়। আমাদের তো চিত্র তো আমাদের আইডিয়া করে আঁকলেই হলো। তারপর জাস্ট ওই ছেদবিন্দু গুলো বের করে ইন্ডিকেশন করলে হয়ে যাবে। একই সেম মেথডেই করতে হবে। 7, 7-এরটা দেখো তো, সাথে আছে 7-এরটা কত? দুইটা করে পরাবৃত্তটা আছে, এই দুইটা করে পরাবৃত্ত থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করা যায়, যে 1 আর 2 হয়। আমি তাহলে এক করি। 7-এর প্রথম চিত্রটা আঁকতে হবে আমার। তাহলে দেখো ওখানে বলছে যে দুইটা, এবার দিছে কি যে দুইটা পরাবৃত্ত আছে, এই দুইটা পরাবৃত্ত পরস্পরকে এই দুইটা পরাবৃত্তের পরস্পরের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো পরাবৃত্ত গুলো আঁকলে আমি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা দেখতে পাবো। তারপর তো হয়ে গেল। তাহলে প্রথম পরাবৃত্তটা দেখো 7-এর 1-এ y² = 4x, তার মানে ওটা আসলে এরকম আসবে। এটার কেন্দ্র শীর্ষটা 0 0-তে, তাহলে এইটা আসবে। এটা হচ্ছে y² = 4x পরাবৃত্ত। এটা তো আর এক্সপ্লেন করতে হবে না বোধহয়। আর হচ্ছে পরেরটা আছে কি, x² = 4y পরাবৃত্ত, তাহলে এটা আসবে এরকম। আরে, এরকম। তার মানে এই দুইটা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে, তার মানে এই দুইটা বিন্দু, এই দুইটা কত কত বিন্দুতে ছেদ করছে ওটা দেখো। এই যে এইটা বিন্দু আর এইটা বিন্দু ছেদ করছে, আর আবদ্ধ ক্ষেত্রফলটা বোঝা যাচ্ছে কি হবে, এইটুকু, তাই না? তাহলে এখন জাস্ট এইটুকু ক্ষেত্রফল বের করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, একটা থেকে আরেকটা, হ্যাঁ। তো তো এখন তোমাকে জাস্ট চিত্রটা একটু আঁকতে হবে, তোমার তো লিমিটটা নির্ধারণ করতে হবে যে, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এখন দেখো, তাহলে এখানকার লিমিটটা আমাকে কিভাবে বের করবো, লিমিট গুলো, ছেদবিন্দু গুলো বের করতে হবে আমাকে। তো এখন তুমি এক্স এর সাথে বের করতে চাই, তাহলে আমাকে এই যে এক্স পয়েন্টটা লাগবে এখানকার, এই পয়েন্টটা লাগবে। তো এই পয়েন্টটা কিভাবে বের করবো? এগুলো ছেদবিন্দুটা বের করো। তাহলে প্রথমটা কি আছে, y² = 4x, y² = 4x, আর একটা আছে x² = 4y। তাহলে এই দুটো ছেদবিন্দু গুলো জানলে আমরা ওই যে লিমিটের হিসাবটা করতে পারবো। তাহলে আমাদের যেহেতু এক্স লাগে, আমরা ডিএক্স দিয়ে করবো, তাহলে আমরা কি করতে পারি, যে 2 হতে আমরা বের করতে পারি, যে 2 হতে কি লিখবো, যে 2 হতে x² = 4, y এর জায়গায় আমরা লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি, 2 লেখা যায়। আর কিভাবে করবো এটা লিখতেছেন না, কিভাবে করবো এটা হবে না। করি, x² y², 4y−x, y+x, y−x। এটা আমাকে সলভ করতে হবে তো, কিভাবে সলভ করা যায়? 2 থেকে 1 বিয়োগ করো, মানে আমাদের কিন্তু সমাধান করতে হবে আগে। এই ছেদবিন্দু দুইটা লাগবে, এইটা আর এই যে এই বিন্দুটা লাগবে আগে, বুঝছো? সমাধান করতে হবে দুইটা ইকুয়েশন। তাহলে 2 থেকে 1 যদি বিয়োগ করি, তাহলে এরকম লেখা যায়, x² - y² হলো 4x - y, ঠিক তো? তাহলে আমরা লিখতে পারি যে x + y, x - y
equal to 4 x minus y, x minus y, x minus y কাটো, আমরা লিখতে পারি x plus y equal to 4। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, y is equal to 4 minus x, এটা লিখলাম। দেখেন y এর ভ্যালু, y এর মান 2 এ বসাও, 2 এ বসাই, 2 এ বসাইলে x স্কোয়ার ইকুয়াল টু কত আছে, 4 ইন্টু 4 মাইনাস এক্স, তাহলে x স্কোয়ার লিখলাম, আসবে 16, আসবে 4x। তাহলে এটা এর পাশে নিয়ে আসি, x স্কোয়ার 4x মাইনাস 16, 8 দুগুণে 16 হয়, 4 যোগ 16 4x, ঠিক আছে। 4 ঠিক মিডল টার্ম যাবে যাবে, কোথাও কি ভুল হলো? y equal to 4 minus x, x square 4 into 4 minus x, এটা একটু ক্যালকুলেটরে দেখো তো কত আসে। 4x minus 1, ঠিক আছে। আর দুগুণে 16 হয়, 16 কে 16 হয়, 4 যোগ 16 হয়, তো এটা তো হচ্ছে না, বুঝছে না। 4 x minus y স্কোয়ার, ও আচ্ছা, এখানে একটু ভুল করছি, দেখো, সরি, এই যে 2 থেকে 1 বিয়োগ করলে তখন আসলে এটা উল্টা হয়ে গেছে, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হবে 4 ওয়াই মাইনাস এক্স, তাই না? এটা আসলে এক্স মাইনাস ওয়াই লিখছি, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা লেখা যাবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা দুটো কাটে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়, -4, তাহলে এক্স ওয়াই এর মধ্যে দরকার আমার, এটা হবে -x মাইনাস, এটা আমি 2 এ বসাই, 2 এক্স স্কোয়ার ইন্টু 4 মাইনাস এক্স মাইনাস 4, তাও তো একই আছে, -4x, আর এটা হচ্ছে কত, -16, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 16 0, এটা কেন তো আসার কথা ছিল। এক্স স্কোয়ার কোথায় ভুল হচ্ছে, দিয়ে তো আছে, আচ্ছা এটা একটু ইয়াতে আসলে
আর কি করা যায়? আমরা অন্যভাবে করে দেখি, দাঁড়াও। এখানে বোধহয় ওই যে এক্স মাইনাস ওয়াইটা কাটে দিচ্ছি, এটার জন্য এরকম আসছে। এক্স, এখানে এক্স মাইনাস ওয়াইটা কাটে দেওয়াতে ভুল হচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারবো আমরা ফোর ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম, এটাকে লেখা যায় মাইনাস ফোর এক্স মাইনাস ওয়াই। তারপর ধরুন এটাকে আমি লিখলাম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা লিখলাম প্লাস ফোর এক্স মাইনাস ওয়াই, এটা। তারপর তুমি যদি এক্স মাইনাস ওয়াইটা কমন নাও, তাহলে কত আসছে বলো তো? এক্স প্লাস ওয়াই প্লাস ফোর, জিরো। এখন দেখো যে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর, এটা তো জিরো হওয়া সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াইটা জিরো আসবে, এক্স ইকুয়াল টু আসবে ওয়াই। এই জন্য অঙ্কটা হচ্ছিল না, কারণ হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই আসছে। তাহলে এক্স আর ওয়াই যদি হয়, তার মানে এটা জিরো আর এটাও এপাশেও জিরো আসতো। তো জিরো কে তো কাটা যাবে না ইকুয়েশন থেকে, এইটাই সমস্যা আর কি। এটা যদি নন জিরো আসতো এক্স মাইনাস ওয়াইটা, তাহলে আসলে কাটাকাটি করে আমি যেটা করতেছিলাম ওইভাবে আসতো, কিন্তু এটা যেহেতু জিরো আসতেছে, ফলে আমি যখন ওইটা কাটে দিচ্ছিলাম, এটা আসলে ম্যাথমেটিক্যালি রো, তাহলে এক্স প্লাস ওয়াই আসছে। এখন এক্স প্লাস ওয়াই আমরা পাই গেছি, তাহলে এটা আমরা দুই হতে আমরা কি লিখতে পারি? দুই হতে লেখা যায় যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর, ওয়াই এর জায়গায় আমি এক্স বসে দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আসবে কত? জিরো। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু আসবে জিরো। তাহলে এক্স ইকুয়াল টু জিরো আসতেছে আর এক্স ইকুয়াল টু ফোর আসতেছে, এই দুটাই আমাদের দরকার। তার মানে আমাদের এই পয়েন্টটা হচ্ছে জিরো কমা জিরো, এই যে পয়েন্টটা, মানে এই নিচের যে পয়েন্টটা, এটা আসবে ফোর কমা জিরো। তো আমাদের এই পয়েন্টটা দরকার, কারণ আমরা ক্ষেত্রফল বের করবো এখান থেকে এইখানে দিতে হবে। তাহলে এবার আমাদেরকে জাস্ট এটুকু বের করতে হবে, কাঠটা থেকে কাঠটা বিয়োগ করবো। তাহলে আহ তুমি বলতে পারবা যে কাঠটার ক্ষেত্রফল থেকে কাঠটা বিয়োগ করবো কোনটা পরাবৃত্তির ক্ষেত্রফল থেকে, এক থেকে দুই নাকি দুই থেকে এক? কেমনে? একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ফোর এক্স, একটা হচ্ছে এক্স স্কোয়ার ফোর ওয়াই। একটা চিত্র হচ্ছে হলুদটা, একটা হচ্ছে ইয়াটা, কি বলে, যে তুমি যখন, এটা তো হলো না। দেখো, মানে মানে তুমি দেখো এক্স অক্ষের সাথে তুমি চিন্তা করো, তুমি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করে অঙ্ক করবে না? এই জন্য তো তুমি লিমিট জিরো থেকে আমি ফোর বের করছি। তাহলে এক্স অক্ষের সাথে এই যে আমাদের এই ওয়াই স্কোয়ার ফোর এক্স পরাবৃত্তটা আছে, এটা কত ক্ষেত্রফল গ্রহণ করছে? এটা এই যে উপরেরটা। আর এই যে নিচের যে ক্ষেত্রফলটা, ওটা গ্রহণ করছে এই নিচেরটা, এই যে এক্স অক্ষের সাথে। তাহলে তুমি কাটটা থেকে কাটটা বিয়োগ করবা বলে দেখছি। এক থেকে দুই না? হ্যাঁ, এক থেকে দুই করবে অবশ্যই। ক্ষেত্রফল তো দুইটা সেম আসবে না এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে উপরটা ক্ষেত্রফল আসবে বড়টা, নিচেরটা ক্ষেত্রফল এই ছোট অংশ। অবশ্যই তাহলে তুমি এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করো, তাইলে তোমার কাঙ্ক্ষিত যেটা তোমার দরকার ছিল ওটা তুমি পেয়ে যাবে। এইটাই আর কি, এটাই এই জন্য তো চিত্র আঁকছি, নাহলে তো বুঝতে পারতাম না কাটটা থেকে কাটটা বিয়োগ করবো। ঠিক তো? এটাই। আর হচ্ছে এই যে সলিউশনটা যেটা করা হলো, মানে এক্স এর ভ্যালু বের করার জন্য, এটা তুমি একটু জাস্ট মনে রাখো। কারণ এই সলিউশনটা অনেক সময় মানে প্যারাদায়ক আর কি। মনে থাকে না কিভাবে করতে হয়। এটুকু মনে ছিল যে বিয়োগ করতে হবে, তারপর মনে নাই কি করতে হবে। তাহলে এটা গেল। তাহলে আমরা এটা কোথায় লিখি? এরপরে পৃষ্ঠায় লেখা যায়, এখানে লিখি
ছোট করে এইটা উঠে চলে আসতেছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এরিয়া বের করতে চাই এটা, তাহলে এরিয়া বের করতে হলে আমরা কি করতে পারবো, লিমিটটা আমাদের নিতে হবে 0 থেকে 4, আর কাটটা থেকে কাটটা বিয়োগ করতে হবে 1 থেকে 2, তার মানে 2√x থেকে বিয়োগ করতে হবে 2√y কে। ও দাঁড়া দাঁড়া, একটু ভুল লিখছি, তো এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি আবার এখানে এটা এবার এক্স এর মাধ্যমে লিখে রাখছি। এটা হবে তাহলে ওয়াই, ওয়াই হবে এখানে কত, এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 4, তো dx। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এরিয়া। ইন্ডিকেশন গুলো আমি করতেছি না, এগুলো কিন্তু তোমাকে করতে হবে। ওকে, তাহলে আমরা এরপরে যাই তাহলে। তাহলে আমাদের কত হলো, দেখো 7-এর 2 নম্বরটা একই অঙ্ক না, মানে ওখানে পরাবৃত্ত গুলোর ইকুয়েশন গুলো আলাদা, কিন্তু ওই পরাবৃত্ত ওরকম হয়েছে। এই যে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, পরাবৃত্ত। ঠিক আছে, পারবা 7-এর 2? এর আগেরটার মতো খালি তোমাকে সমাধানটা করতে হবে একটু সুন্দর করে। আচ্ছা, তারপরে দেখো, তারপরটা 8। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো। 8, 8 দেখো, 8টা তো সোজা অঙ্ক একদম। দেখো কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা পরাবৃত্ত আছে এবং একটা, আমরা কিন্তু উপকেন্দ্রিক লম্ব পড়ছি কিন্তু ওই, হ্যাঁ ফোকাসের ভিতর দিয়ে যেটা যায় ওটা, তো ওই দুইটা রেখা দ্বারা উপকেন্দ্রিক লম্ব একটা রেখা আর পরাবৃত্ত একটা বক্ররেখা, তো এই দুইটা দ্বারা যে ক্ষেত্রফলটা আসবে ওটা বের করতে হবে। এখন চিত্র আঁকলে তুমি বুঝে যাবা যে কি করতে হবে। দেখো তো চিত্রটা এরকম আসবে যে প্রথমে ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস 16x, তার মানে যে শীর্ষটা ওটা আছে কেন্দ্রে, আর যেহেতু 16x আছে মানে 4 × 4x 4ax, তার মানে এটা আসলে এরকম ভাবে আছে। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x হচ্ছে 8, এটা। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা যদি আমরা ইয়ার এর ভ্যালু বের করতে চাই, তাহলে এর ভ্যালু এখানে কি আসবে 4, তার মানে এটা 0 0 হবে আর ফোকাসটা কত হবে 4,0। আমরা জানি ফোকাসের স্থানাঙ্ক হয় a,0, তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে 4। আর এই ফোকাসের উপর যে আমি লম্বটা আঁক করবো, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই আমাদেরকে বের করতে বলছে এই যে এই উপকেন্দ্রিক লম্ব এবং এই যে পরাবৃত্তটা এদের দ্বারা আবদ্ধ এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা আসলে কোনটা চাইছে বলো, এইটা চাইছে না? বুঝতে পারছো, এইটা চাইছে তোমার কাছে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই 1 নম্বর দিলাম আমি এই পরাবৃত্তের ইকুয়েশন, আর এর উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশনটা কি হতে পারে বলতে পারবো? উপকেন্দ্রিক লম্বটা আসলে কি, একটা সমান্তরাল সরলরেখা। কার অক্ষে সমান্তরাল? ওয়াই অক্ষে সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষে সমান্তরাল সরলরেখার ইকুয়েশন আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 4 লিখতে পারি না? বলা যায়। তাহলে এই দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। এখন আমরা এক্স অক্ষের সাথেও করতে পারি, ওয়াই অক্ষের সাথেও করতে পারি। তাহলে দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে প্রথম কি জানতে হবে বলো কি, ওই দুইটা কত বিন্দু বিন্দুতে ছেদ করছে ওটা জানতে হবে, তাই না? ওই যে ছেদবিন্দু গুলো বের করতে হবে। তো এখন দেখো এই ছেদবিন্দু গুলো আসলে কত কত, এইটা আর এটা। তো এই ছেদবিন্দুর এক্স স্থানাঙ্কটা 4 হবে বোঝা যাচ্ছে, কারণ এইটা যেহেতু 4, তাহলে এটাও 4 হবে এক্স স্থানাঙ্ক। ওয়াই স্থানাঙ্ক কত হবে 4, ওয়াই স্থানাঙ্কটা বলতে পারবা, ওয়াই স্থানাঙ্কটা কত হবে?
8 আসবে? আচ্ছা। কিভাবে বললা 8 আসবে? কোথায় x এর মান বসাইছো? রাইট। তো ওই পয়েন্টটা অবশ্যই উপবৃত্তের ভিতরে আছে। তো উপবৃত্তের ইকুয়েশনে x এর ভ্যালু বসাই দিলে y এর ভ্যালু পাওয়া যাবে। তাহলে হ্যাঁ 4 ষোল 64 আর রুট করলে 8। তাহলে এটা আসবে 8 আর এটা আসবে 4 মাইনাস 8 মাইনাস। আচ্ছা এটা না বের করলেও হইতো, কারণ আমরা যেহেতু যদি x অক্ষ সাপেক্ষে তুমি করো তাহলে এই তোমার y এর ভ্যালুটা তোমার কাছে জরুরি না, ছেদবিন্দু। তোমার x এর ভ্যালুটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। তুমি এখন চিত্র দেখেই এখানে আবার বলাই যাচ্ছে যে ছেদবিন্দুটা কি আসবে, একটা আসবে 0 আর একটা আসবে 4। এখন আমরা যদি x অক্ষের সাপেক্ষে করি, x অক্ষের সাপেক্ষে তাহলে কিন্তু কিভাবে করতে হবে? x অক্ষের সাপেক্ষে করলে তাহলে এরিয়া লিমিট কি হবে? 0 থেকে 4। ঠিক আছে, তুমি এই যে এতটুকুর মধ্যে তো কাজ করতেছো, 0 থেকে 4 এই এতটুকুর মধ্যে তো তোমার কাজ, 0 থেকে 4 ওই যে ছেদবিন্দুর ভিতরে। তাহলে কারটা থেকে কারটা বিয়োগ দিব। আর এখানে তো বিয়োগ করার এর বিষয় না, এখানে তো তোমার জাস্ট এইটা লাগে তাই না? তাহলে তুমি জাস্ট এখানে যদি পরাবৃত্তের ইয়াটা বের করতে পারো, এটা কত আছে 4 √x, এটা করলে হয়ে যাচ্ছে। 4 √x মানে এই যে এই এরিয়াটা বের করলে হয়ে যাচ্ছে তোমার, জাস্ট লিমিটটা 0 থেকে 4 হলো, তোমার এই যে এরিয়াটা বের করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এই যে যে ইন্টিগ্রেশনটা করা হয়েছে, ওই ইন্টিগ্রেশন দিয়ে কি পুরো অঙ্কটা হয়েছে? 0 থেকে 1 4 √x অর্থাৎ y কে মানে পরাবৃত্তের ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করলে কি আমরা আমাদের প্রাপ্ত যেটা দরকার ওটা পেয়ে যাব, নাকি কিছু করতে হবে? দেখো 0 থেকে 4 এই পরাবৃত্তটা যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি কতটুকু অংশ করতে পারবে বলো দি, উপরেরটা শুধু, তোমার কিন্তু নিচেরটাও লাগে। তাই কি করা লাগবে বলো তো? হ্যাঁ, 2 গুণ করা লাগবে, হ্যাঁ 2 গুণ করা লাগবে। এইটা আসলে একটু বুঝতে হবে তোমাকে, যে 0 থেকে 4, হ্যাঁ 0 থেকে 4। তো এই যে আমাদের পরবর্তী ইকুয়েশন কিন্তু এইটা তাই না? এখন পরবর্তী ইকুয়েশনটা তুমি যখন এইভাবে লিখছো, মানে 4 √x, এখানে তো প্লাস মাইনাস দেওয়ার কথা ছিল। তো আমি কিন্তু শুধু প্লাস দিচ্ছি, প্লাস নিলে তোমাকে বুঝতে হবে আসলে আমি শুধু আমরা শুধু এইটা উপরের জিনিসটা ইয়া করি, নিচেরটা বাদ। তো যখন শুধু এইটুকুর ইন্টিগ্রেশন করব তখন শুধু উপরেরটারে ক্ষেত্রে বের হয়ে আসে। আমাদের কিন্তু দরকার দুইটাই। এটা কিন্তু সবার ক্ষেত্রে সত্য। এটা যেমন যেখানে যেখানে স্কোয়ার আছে ওখানে ওখানে এটা সত্য। যেমন বৃত্তের ক্ষেত্রেও, বৃত্তের ক্ষেত্রে যখন এটা করো তখন শুধু এই উপরেরটা পাবো। পরাবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রেও একই, তখন শুধু উপরেরটা পাবো। অর্থাৎ শুধু প্লাস নিলে শুধু তুমি উপরের পার্টটুকু পাবো। তো এটা একটু খেয়াল রাখবে। এই জন্য যদি এরকম দরকার হয়, এরকম দেখো যেমন এই ক্ষেত্রে দেখছো তোমার নিচেরটাও লাগতেছে, তার মানে এখানে তোমাকে একটা 2 গুণ করা লাগবে। ঠিক না? এইটুকু। এখন তুমি যদি y অক্ষের সাপেক্ষে এটা করতা, y অক্ষের সাপেক্ষে, y অক্ষের সাপেক্ষে করলে আসলে এটা আবার বেশি কঠিন হয়ে যায়। x অক্ষের সাপেক্ষে করলে বেশি সোজা। y অক্ষের সাপেক্ষে জাস্ট আমরা জিনিসটা বুঝি কিনা ওটার জন্য করতেছি। বেশি যতগুলো অঙ্ক আছে তুমি x অক্ষের সাপেক্ষে করার চেষ্টা করো। একটা অঙ্ক আছে যেটা y অক্ষের সাপেক্ষে করলেই সবচেয়ে সোজা হয়, এটা আমি এখনই করবো। কোনটা বলে দিই, এই যে 13 নম্বর অঙ্ক। এটা y অক্ষের সাপেক্ষে না করলে x অক্ষের সাপেক্ষে করতে যাই বহুত প্যারা খাই। আচ্ছা, y অক্ষের সাপেক্ষে আমরা করতে যাচ্ছি, কারণ y অক্ষের সাপেক্ষে যদি করো তাহলে তোমার লিমিটটা কত থেকে কত নিবে বলতে পারবা? হ্যাঁ, y অক্ষের সাপেক্ষে করলে তোমার এই লিমিটটা এইখান থেকে এই যে এইখান পর্যন্ত নিতে হবে, -8 থেকে 8 পর্যন্ত নিতে হবে। আচ্ছা হইলো, -8 থেকে 8 নিলাম, কারটা থেকে কারটা বিয়োগ করবো এটা বলতে পারবা? হ্যাঁ। হুম। হ্যাঁ, সরলরেখা থেকে পরাবৃত্ত বের করবো, কারণ এই জন্য তাহলে সরলরেখার ইকুয়েশনটা লাগবে, তাই না? কারণ সরলরেখার ইকুয়েশন আসলে কত আমরা বের করে রাখছি কি বলো দিই, ইকুয়াল টু 4।
তাহলে এটা x equal to 4 আসছে, মানে সরলরেখার ইকুয়েশনটা কি আসবে? 4 মাইনাস 4ই আসবে, এটার ইকুয়েশন 4। আর এই এই যে এটার ইকুয়েশনটা কি আসবে? পরাবৃত্তির ইকুয়েশনটা আসবে কি? y স্কোয়ার মাইনাস 16 dy। ঠিক আছে, অর্থাৎ এরকম না, মানে আমাদের কি, আমি তো এটা যদি একটু অসুবিধা হয়, মানে এরকম ছিল দেখো, মাইনাস, সরি মাইনাস কেন লিখতেছি, y1 থেকে y2, x1 থেকে x2 dy, এটা ছিল সূত্র। তাহলে তোমার ইন্টিগ্রেশন লিমিট হলো -8 থেকে 8, x1 বলতে আসলে কি সরলরেখা, তো x এখানে x বলতে কত 4, তাহলে 4, আর এখানে x বলতে কত y স্কোয়ার মাইনাস 16, মানে সরলরেখা থেকে পরাবৃত্তির ইকুয়েশন বিয়োগ দিছি dy। এটা করলে হয়ে যেত, এখন এটা কঠিন, এটা ইন্টিগ্রেশনটা কঠিন, আবার ওই যে এক্স অক্ষের সাথে করলে ওটা আবার সহজে হয়ে যাচ্ছে, আমরা এক্স অক্ষের সাথেই করব। বুঝতে পারছি? ওকে, এরপরে তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, তো আজকে কোথায় সবগুলো করতে পারবো? আমার কিছু শর্টকাট ছিল, ওগুলো ক্রিয়েট হবে। আচ্ছা, আজকে মনে হয় না হবে। আমরা কত থেকে করলাম জানি, 9, 9 পর্যন্ত হয়েছে। 3x, এটা এটা 12, 13। আচ্ছা, 12 করি, কারণ না, 13 করি আর কি, 13 করে শেষ করে দিই। ওই যে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে 13 থেকে বুঝতে পারবে। হুম। তো দেখো, 13 নম্বরটা একটু সুন্দর আছে। 13 নম্বরে প্রথম বলছে যে প্রথমটা কিসের ইকুয়েশন বলতে পারবা? 13তে প্রথম যে একটা ইকুয়েশন দিয়েছে, ওটা কিসের ইকুয়েশন? হ্যাঁ, এটা অবশ্যই একটা পরাবৃত্ত। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, একটু উল্টা করে লিখছে যে এটাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে এটা কি, চিত্রটা কি আসবে? এটা কেন্দ্রটা অবশ্যই আমাদের ইয়াতে আছে, শীর্ষটা এখানে মূল বিন্দুতে আছে, এবং এটা চিত্রটা হবে এরকম এরকম। আচ্ছা, হইলো। তারপরের ইকুয়েশনটা দেখো, তারপরটা কিসের ইকুয়েশন বলো তো? y ইকুয়াল টু এক্স মাইনাস টু। হ্যাঁ, এটা একটা সরলরেখার ইকুয়েশন। তো এখন সরলরেখার ইকুয়েশন আমরা কিভাবে ইয়া আঁকতে হয়, ওটা আমরা কিন্তু শিখছি, তাই না? শিখা হয়েছে। তাহলে এখানে কি হবে বলো তো? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এম টা হলো আমাদের ঢাল, সি টা হলো y অক্ষের ছেদাংশ। তাহলে এখানে y অক্ষের ছেদাংশ কত বলো তো? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, -2 না? সি টা y অক্ষের ছেদাংশ, মনে নাই? আমরা সরলরেখা আঁকছিলাম না অনেকগুলা। তাহলে এটা একটু নিচে আছে, এই যে y অক্ষ থেকে এই যে -2 অংশ কাটবে, আর এটার ঢালটা কি আসবে? পজিটিভ। তার মানে এটার চিত্রটা কিভাবে হবে বলতো? এই যদি মূলবিন্দুগামী হতো তাহলে এরকম আমরা আঁকতাম। কিন্তু যেহেতু এটা y অক্ষকে একটা বিন্দু, একটা সার্টেন অংশ কাট করবে, তার মানে এটা আমাদেরকে, যেহেতু ঢাল পজিটিভ, তো এই পাশে আমাকে কাট করতে হবে। তো এরকম কিছু একটা। চিত্রটা বোঝা গেছে? এই পয়েন্টটা হয়তো ছেদ করবে তারা, আর এই পয়েন্টে ছেদ করতেছে, দুইটা পয়েন্টে ছেদ করতেছে। এটা একটু মিশাই দিই। এখন দেখো, আমাদেরকে কি প্রশ্ন বলছে যে এই দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। তার মানে কোনটা ক্ষেত্রফল লাগবে আমাদের? এইখানে এতটুকু, ফের আবার এই যে এতটা। ঠিক আছে, এটা লাগবে আমাদের এখন। এখন তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে করতে যাও,
তাহলে দেখো জিনিসটা একদম এবড়ো থেবড়ো একটা ব্যাপার, মানে করতে পারবে না সহজ। এক্স এর সাথে করলে হচ্ছে না, হয় না, ঠিক না? মানে তুমি যদি ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করো, তাহলে তুমি দেখবে যে খুব ইজিলি তোমার ক্ষেত্রফলটা তুমি বের করতে পারো। আরে ঠিক আছে, এক্স অক্ষের সাপেক্ষে করলে তুমি লিমিট আসলে কোনটা নিবে এটাই সমস্যা, কারণ এক্স অক্ষের সাপেক্ষে তুমি যদি লিমিট নাও না, মানে আমরা কি শিখছি যে ছেদবিন্দু বের করব, বের করে ছেদবিন্দু এক্স এর স্থানাঙ্কটা হবে লিমিট। তাহলে তুমি এখন দেখো, এখানে যদি আমি সেটাই করতে চাই, তাহলে এখানে যদি সেটা করতে চাই, তাহলে একটা ছেদবিন্দু হচ্ছে এই যে এটা, আরেকটা ছেদবিন্দু হচ্ছে এই যে এটা, এক্স অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করো। তাই তুমি এই লিমিটের মধ্যে যখন তুমি ক্ষেত্রফল বের করবে, তখন তুমি শুধুমাত্র এই যে এইটা পাচ্ছ আর কি, এইটা পাবে। এই যে তোমার এতটুকু অংশ যে ফাঁকা থাকতেছে না, এটা আবার তখন তুমি পাবা না। তো তখন তোমাকে দুইটা পার্টে অঙ্কটা করতে হবে। প্রথমে তোমাকে এই যে এই- এইটা থেকে এইটা লিমিটের মধ্যে অঙ্ক করতে হবে, তারপর এতটুকু লিমিটের মধ্যে অঙ্ক করতে হবে। আর চিত্রটা আসলে একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে আঁকলে ভালো হতো, দেখি বড় করা যায় কিনা। এই, এবার ঠিক আছে। মানে আমরা যদি লিমিটে, আমরা যেটা সূত্র করে আসি, তো আমরা সেতু দুইটা ছেদবিন্দু বের করবো, ছেদবিন্দুর লিমিটের মধ্যে অঙ্ক করবো। তাই এক্স অক্ষের সাথে তুমি যদি করতে চাও, তাহলে তোমার একটা লিমিট তো এটা, এইখান থেকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে এইখান পর্যন্ত। এখন এই লিমিটের মধ্যে তুমি যদি করো, তাহলে তুমি যেটা পাবা, মানে ওই সূত্র লাগায় y1 - y2 dx করে তুমি শুধুমাত্র এইটুকু অংশ ক্ষেত্রফল বের করতে পারবে, কারণ তোমার লিমিটটা আছে এই পর্যন্ত। কিন্তু তোমার এই যে এইটুকু তো লাগে, তাই না? তো এইটা আবার কিভাবে বের করবো, এটাও একটা মানে প্যারাদায়ক কাজ। তো আমরা কি করব, এটা আসলে এক্স অক্ষের সাপেক্ষে না করে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে করবো। ওয়াই অক্ষের সাপেক্ষে করলে দেখো কি হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে লিমিট কোনটা হবে, এই যে এখান থেকে এইখান পর্যন্ত লিমিট হবে, এখান থেকে এই পর্যন্ত লিমিট। তো এই লিমিটের মধ্যে তুমি যদি ওই যে চিন্তা করো, এই যে সরলরেখার ক্ষেত্রফল থেকে, সরলরেখার ইয়াটা থেকে ওয়াই অক্ষের সাথে সরলরেখার ক্ষেত্রফলটা থেকে তুমি যদি এই পরাবৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করো, তাহলে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? বুঝতেছো? মানে ভিজুয়ালাইজ করা যাচ্ছে যে সরলরেখার ক্ষেত্রফলটা থেকে যদি পরাবৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে এই যে গোলাপ, হ্যাঁ, গোলাপি কালারটা বেরিয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটা ওয়াই এক্সিস এ শিখি, এক্স এক্সিস এর সাপেক্ষে করলে তেরো। ওকে, তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে তো কোনো ব্যাপারই না, তাহলে আমাকে এই দুইটা পয়েন্ট জানতে হবে। ওই যে এই পয়েন্টটা ওয়াই এর মানটা, তাহলে ওয়াই এর মানটা বের করে ফেলো। এবার তো ওয়াই এর মানটা বের করতে খুব একটা প্যারাদায়ক না। তাহলে আমরা কি করতে পারি, এক্স টাকে সরাই। তাহলে আমরা এরকম লিখতে পারি যে এক নম্বরতে আমাদের যেহেতু ওয়াই এর ভ্যালুটা লাগে শুধু, তাহলে এক নম্বরতে কি করতে পারি, এক নম্বরতে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর মান আমরা কত, y+2 বসাই দিই, y+2 বসাই দিই। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু আসবে কত, জিরো। তাহলে এটা যদি মিডিল টার্ম যাবে, হয়তো ওয়াই স্কোয়ার হচ্ছে -2y প্লাস ওয়াই মাইনাস টু, তাহলে y-2 একটা আসবে কত, -2 বাই 2, y কমন দেন, y-2 প্লাস 1 y-2 0। তাহলে একটা আসবে আমাদের y-2 y প্লাস 1 0। তাহলে y এর ভ্যালু আসছে 2 আর y এর ভ্যালু আসছে -1। তার মানে এই যে বিন্দুটা, এটা আসলে হয়তো, আচ্ছা এক্স এর ভ্যালুটাও দরকার। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে বলো তো, এখানে ওয়াই এর ভ্যালু যদি -1 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, 1। এই যে এখান থেকে, তাহলে 1 থেকে -1, আর আরেকটা ওয়াই এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এক্স এর ভ্যালু আসবে 4। তাহলে আরেকটা বিন্দু হচ্ছে 4,2, হ্যাঁ, এটা 4। তাহলে আমাদেরকে -1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা যদি -1 থেকে
2 পর্যন্ত ইন্টিগ্রেশন করি, এরিয়া তাহলে বের হয়ে যাবে আমাদের। যে কাটটা থেকে কাটটা বিয়োগ করতে হবে, সরলরেখার থেকে পরাবৃত্তেরটা। তো সরলরেখার ইকুয়েশনটা কিভাবে লিখতে হবে? এক্স এর রেসপেক্টে লিখতে হবে, ওয়াই এর রেসপেক্টে লিখতে হবে, তাহলে এটা আসবে ওয়াই প্লাস 2। এটা থেকে বিয়োগ করতে হবে আর কি যে পরাবৃত্তেরটা, তো পরাবৃত্তটা আসবে ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি ডিওয়াই করি, এটা আমার ক্ষেত্রে বের হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে আমরা আজকে এখান থেকে রাখি। তুমি আসো না, তুমি যদি ফ্রি থাকো বা যেটা তুমি এই যে ইন্টিগ্রেশন গুলা করবা, ইন্টিগ্রেশন গুলো নিজে করবা, আর হচ্ছে চিত্রগুলো একটু মানে যতগুলো আমরা করছি আর কি, এই যে 9 আর এই 13 ওগুলোর চিত্রগুলো নিজে থেকে করার চেষ্টা করবা, নিজে থেকে পারা যাচ্ছে। তাইলে দেখবা যে তুমি এই 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 টাইপের ম্যাথ গুলো পারো। চিত্রটা এখানে মেইন, চিত্র আর লিমিট নিতে হবে, এটা আর কি। বাকি তাহলে বাকি অঙ্ক আর পরের দিন করবো। ঠিক আছে তাহলে।